সময়টা ১৯২৩-এর আশপাশ। নিউ ইয়র্ক টাইমসের এক ইন্টারভিউতে ব্রিটিশ পর্বতারোহী জর্জ ম্যালারিকে জিজ্ঞেস করা হলো, আপনি এভারেস্টে কেন উঠতে চান, কি আছে ওখানে? তখন জর্জ ম্যালারি ৩টি শব্দে দিয়েছিলেন এক বিশ্বখ্যাত উত্তর, বিকজ ইটস দেয়ার। অর্থাৎ এটা ওখানে আছে, তাই আমি উঠতে চাই। আর কোনো কারণ থাকার মনে হয় প্রয়োজন পড়ে না পাহাড়প্রেমী মানুষের কাছে, কারণ পাহাড়ের টান এতটাই অনন্য। প্রেম, ভালোবাসা এইসবের ক্ষেত্রে আমরা বলি, টেল মি দোজ 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস। এইটা বোধহয় পর্বতারোহীদের কাছে সেই 3টে ম্যাজিক্যাল ওয়ার্ড, যা কিনা মন্ত্রের মতো। আজ উৎসব টিভির এই নতুন পর্ব ছাদের আড্ডাকে ঘিরে। হ্যাঁ, ছাদের আড্ডা। ১৯৫৩ সালের ২৯শে মে প্রথম মাউন্ট এভারেস্টে পা রাখেন তেনজিং নোরগে এবং এডমান্ড হিলারি। এ কথা আমরা সকলেই জানি, কিন্তু তরুণ পর্বতারোহীদের মধ্যে পর্বত আরোহণের যে চেতনা, জ্ঞান, তার সঞ্চার করা একইভাবে কিন্তু জরুরি। শুধু জানাটাই সব নয়। এই ক্ষেত্রে অনেক মাউন্টেনিয়ারিং ক্লাব বা অ্যাডভেঞ্চার ক্লাব থেকে নানান রকমের অনুষ্ঠান হয়ে থাকে ২৯শে মে এই তারিখে। তো ছাদের আড্ডা ঠিক তেমন ধরনেরই এক অনুষ্ঠান, যা কিনা একটু আলাদা। উৎসব টিভি পৌঁছে গিয়েছিল ছাদের আড্ডায় ২৯শে মে তারিখে, বিশ্ব এভারেস্ট দিবসে, যার সম্মানে আর স্মৃতিতে আজকে আমাদের এই পথ চলা শুরু। তিনি প্রশান্ত কুমার বর্মন, বা আমাদের প্রিয় বর্মনদা। পর্বতারোহী মহলে যিনি পি.কে. বর্মন নামেই অধিক পরিচিত। পেশায় তিনি ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইন্সের একজন অফিসার। চিত্তরঞ্জন এভিনিউতে তার অফিসের সামনে প্রায় রোজই তরুণ পর্বতপ্রেমীদের একটা ছোটোখাটো মেলা বসতো বলা যায়। টিকিট কাটার কোনো সমস্যা হোক, কিংবা ব্যক্তিগত কোনো সমস্যা হোক, বা পাহাড় নিয়ে থাকুক কোনো জিজ্ঞাসা, সব ক্ষেত্রেই বর্মনদা ছিলেন সবার মুশকিল আসান। বর্মনদার জীবন নানান রকম অ্যাডভেঞ্চারে ভরা। একবার এক শীতের রাতে কাঁধে বেশ কতকগুলো কম্বল চাপিয়ে ট্রেনের মধ্যে উঠে তিনি চললেন কাকদ্বীপে। সেই অনাথ আশ্রমের বাচ্চারা শীতে কষ্ট পাচ্ছেন। ডিউটি শেষ করে সেই পি.কে. বর্মন পৌঁছে গিয়েছিলেন সেখানে। কল অফ ডিউটি বোধহয় এটাকেই বলে। এগুলো তো কাউকে জোর করে শেখানোর জিনিস নয়। এই কাজগুলো সেরকম উদাহরণ হয়েই আমাদের সামনে রয়ে যায়, যা কিনা যুগ যুগান্তর ধরে আমাদের পথ দেখায়, পথ দেখিয়ে চলেছে এবং আগামীতেও পথ দেখাবে। যার কথা বললাম, ছাদের আড্ডা, তিনি না হলে হয়তো তৈরিই হতো না। এই আড্ডা ঠিক কীরকম আড্ডা? সময়টা ২০০৩। পশ্চিমবঙ্গের এরেট ক্লাব থেকে কেদারডোম অভিযানে গিয়ে নিখোঁজ হন 2 পর্বতারোহী। ডাক পড়ে বর্মনদার। তিনি কলকাতা থেকে একটি রেস্কিউ টিম তৈরি করেন এবং তারা খুঁজতে যান সেই 2জন ক্লাইম্বারকে। কিন্তু এই রেস্কিউ টিম তৈরি করার পদ্ধতিটা এতটাও সহজ ছিল না। পথে ছিল প্রবল বাধা বিপত্তি, আইনি জটিলতা এবং আরও অনেক কিছু। সেই সময় দরকার পড়েছিল একটি স্থায়ী ঠিকানার বা অফিসের, যেখান থেকে এই রেস্কিউ টিম তৈরির প্রক্রিয়া সহজভাবে চালানো সম্ভব হবে। এখানে সকলের মুশকিল আসান করে এগিয়ে এলেন হাওড়ার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুবীর মল্লিক। ২২৬ বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, ফিরিঙ্গি কালীবাড়ির ঠিক পাশে তার অফিসের ঠিকানা হয়ে উঠল বর্মনদার এই সব কাজের আঁতুড় ঘর। ২২৬ বিবি গাঙ্গুলি স্ট্রিটের সেই যে অফিসে পাহাড়প্রেমী মানুষদের আনাগোনা শুরু হয়েছিল, সেই আনাগোনা কিন্তু রয়ে গেছে ছাদের আড্ডা হয়ে। একটি বৃহত্তর পরিবার, যেখানে বহু নামি দামি ক্লাব থেকে অনেক নামকরা পর্বতারোহীরা আসেন। প্রতি বুধবার তারা আড্ডা দেন এবং
কথা হয় নানান রকম পথ চলার, এগিয়ে চলার, ভবিষ্যৎ পরিকল্পনার এবং নানান অভিযানের ব্লুপ্রিন্ট তৈরি হয় এই আড্ডা থেকেই। সেই ছাদের আড্ডা যার স্বপ্ন দেখেছিলেন প্রশান্ত কুমার বর্মন। এভাবেই বউবাজারের সেই ঠিকানা সুবীরবাবুর অফিসের ঠিকানার পেরিয়ে হয়ে উঠল আমাদের প্রাণের ছাদের আড্ডা। শুধু বর্মনদার স্মৃতিচারণ নয়, নতুন প্রজন্মকে পথ দেখানো নয়, আরও অনেক কিছু কাজকর্ম হয়ে থাকে এই বিশেষ ছাদের আড্ডায়, যার মধ্যে 29শে মে মাউন্ট এভারেস্ট দিবস উদযাপন সেটিও কিন্তু অন্যতম। এই অনুষ্ঠানে প্রায় 100-র বেশি দর্শক শ্রোতা কলকাতার নানা প্রান্ত থেকে এবং কলকাতার বাইরে থেকেও বহু দর্শক শ্রোতা যোগদান করেছিলেন। এক ছাদের মধ্যে এত বড় বড় মনের মানুষদের স্থান দেওয়া শক্ত, কিন্তু স্থান সংকুলান করতে পাহাড় মনস্ক মানুষদের কি অসুবিধে হয়? আমাদেরও হয়নি। আমরাও পৌঁছে গিয়েছিলাম কথার জালে। এভারেস্টের পথে নানান স্মৃতির কথায় হারিয়ে যাই আমরা। কারণ তো একটাই, পাহাড়টা যে ওখানে দাঁড়িয়ে আছে। বিবি গাঙ্গুলি স্ট্রিটের এই ছাদ থেকে বাঁ দিকে তাকালেই টেলিফোন ভবন। মাউন্ট এভারেস্ট ডেতে এক ছাদের তলায় জড়ো হওয়া পাহাড়প্রেমী মানুষের এই আড্ডা শুরু হলো এক জমাটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। মন্দিরে যে লগ্ন হয়ে যায় পাছে ভাই, কোথায় পূজার অর্ঘ, এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ। এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর্গ। আজ নিতেও হবে, আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে, বাঁচতে যদি ঝড় বেঁচে নে, মরতে হয় তো মর্গ, এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ। রবীন্দ্রসঙ্গীতের আবহ গায়ে মেখে অনুষ্ঠান এগিয়ে চলল। এরপর কেক কাটার পালা, একে অপরকে কেক খাওয়ানোর পালা। বাদ গেলেন না হিলারি বা তেনজিং কেউই। কত বড় একটা বড় পিস খাচ্ছ? অনেক শক্ত। হ্যাঁ শক্ত তো। এবারে শক্ত ধরা হয়েছে। আমার পাশে আমার আঙুল আছে, পাশেই আমার আঙুল আছে। না না ডাক্তারের ওটা আর কাটতে হবে না, সে ওরা বাকিটা করবে, আমার কেটে নেবে। ওরা বাকিটা করবে। এই দাও দাও দাও, হ্যাঁ দাও, বার করো। ধরো, দাও। Lovely. আরে হাততালি দাও। Very good. দেখি Nice India. ঠিক আছে। দেখি হ্যাঁ চলো, আমরা যাচ্ছি। এই দাও তো। আরে খাই দাও। পিছনে রাজু তো আছে। রাজুদাকে দাও। এদিকে কেক পর্ব শেষ করে পরবর্তী অনুষ্ঠানের অপেক্ষায় হাজির এক রাস উৎসুক মুখ। তাদের ঔৎসুক্য জানিয়ে দিল ছাদের আড্ডা তৈরি। শুরুতেই বললেন ছাদের আড্ডার মূল পৃষ্ঠপোষক ডাক্তার সুবীর কুমার মল্লিক নিজে। প্রশান্ত বর্মন, সে আর আমাদের মধ্যে নেই। 2003 সাল থেকে সে এই ছাদের আড্ডা জায়গাটা তৈরি করেছিল। সেই থেকে আমরা এটাকে বয়ে নিয়ে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা। এটা কোনো ক্লাব নয়, এটা সারা পশ্চিমবঙ্গে যারা পাহাড় ভালোবাসে তার এটা স্বপ্ন ছিল যে তারা এখানে আসবে। এটা কোনো ক্লাব নয়, এটা সবার জন্য এই জায়গাটা ওপেন আছে। সে সেই মানসিকতা নিয়ে এটা তৈরি করেছিল। এখনও পর্যন্ত সেই মানসিকতাটাই এটা চলছে। প্রতি বুধবার সন্ধেবেলা আমরা এখানে বসি। আমি আবার তাদের ছাদের আড্ডার তরফ থেকে সবাইকে আবার প্রতি বুধবার সন্ধ্যে 6টা থেকে 8টা আমরা এখানে থাকি। আসবেন আপনারা সবাইকে। আর আজকে এরকম বিশেষ বিশেষ এক একটা দিনে আমাদের এখানে ছোটোখাটো এরকম একটা প্রোগ্রাম করা হয়। কিছু
কোনো কোনো হয়তো স্লাইড দেখানো হয়, ছবি দেখানো হয়, কেউ কোথাও বেড়াতে গেলে সে তার বেড়ানোর গল্প এখানে হয়। এরকম এক বছরে কিছু কিছু অনুষ্ঠান আমাদের এখানে হয়। তার মধ্যে এই 29শে মে অনুষ্ঠানটাই সবথেকে বড় করে হয়, বিগত প্রায় 6-7 বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি। দক্ষ হাতে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন গৌতম বর্ধন। এর পরের বক্তা শ্যামল সরকার। অনেক জুনিয়র আছে, তাদের জন্যই বলি যে 1991 সালে ভরুকা মাউন্টেনিয়ারিং ট্রাস্টের পরিচালনায় প্রাণেশ চক্রবর্তীর নেতৃত্বে প্রথম এভারেস্ট অভিযান সংগঠিত হয়। সেটা নর্থের দিক থেকে হয়। এখানে কয়েকজন আছে, সুসন্দর রাও আছে, যারা আমরা গিয়েছিলাম প্রথম। দ্বিতীয় অভিযান হয় অমূল্য সেনের নেতৃত্বে নর্থ ইস্ট রিজ দিয়ে 1993 সালে। আবার একটা অভিযান হয় 1995 সালে, সেটার লিডার ছিল অতনু। 3 জন সদস্য নিয়ে অভিযানটা সংগঠিত হয়েছিল। প্রথম এভারেস্ট অভিযান কন্ট্রাক্ট বেসিস অভিযান হয় 2001 সালে হিমালয়ান মেডিকেল ক্যাম্পের পরিচালনা এবং মিলন নাগের নেতৃত্বে। মোট 4টে অভিযান হয়েছিল। তারপরেই বসন্ত এবং দেবাশিসের 2010 সালে নন্দাঘুন্টি অভিযানের 50 বছরে এভারেস্ট অভিযান সাফল্য লাভ করে। খুব চারিদিকে খুব হইচই হয়েছিল, আমরাও ছিলাম উপস্থিত। 1991 সালে সেটা প্রমাণিত হয়েছিল যে বাঙালিরাও এভারেস্ট অভিযানের ক্ষমতা রাখে। তারপর যাই হোক, ব্যর্থতা আছেই। সাফল্য আসাতে সকলে বেশ ভালো লেগেছে সকলের। তারপর তো এক এক করে পরপর অনেকেই ক্লাইম্ব করলো, খুব ভালো। অনেককেই দেখছি, সবাই আজকে এখানে উপস্থিত নেই, অনেক জুনিয়র এসছে, ভালো লাগলো। ধন্যবাদ। মন দিয়ে শুনলাম শ্যামল বাবুর গল্প। এরপর রানার গল্প শোনালেন ডাক্তার সুশান্ত ভট্টাচার্য। যে কোনো কিছু নিয়ে আর আরোহণ নিয়ে কিছু কথা বলবো না আমি, তার কারণ এখানে স্টলওয়ার্ডরা সব বসে আছে। আরোহণ নিয়ে কথা বলাটা একদম ধৃষ্টতা হবে। আর মাইক্রোফোন দিলে আমি থামি না, এটা আমার বড় বদ অভ্যাস। আমি তাড়াতাড়ি ভাবছি কী বলবো। একটা জিনিস বলছি, যার সঙ্গে আরোহণের সম্বন্ধ নেই, অন্য সম্বন্ধ আছে, মনে পড়লো হঠাৎ, চিন্তা করছিলাম কিছু বললে কি বলবো। আমার প্রথম এক্সপিডিশন হচ্ছে চন্দ্রপর্বত, গাড়োয়ালে। সেই চন্দ্রপর্বত অভিযান থেকে কিন্তু আমার প্রেমের শুরু। তো এই প্রেম শুরু হলে প্রচুর ঘটনাবহুল গেছে ওই চন্দ্রপর্বত অভিযানটা। তার মধ্যে একটা ঘটনা আমি বলবো, তাড়াতাড়ি বলছি, নাইলে দেরি হয়ে যাবে। সেটা হচ্ছে, খেলিয়ে বলবো, সেটা হচ্ছে যে তখন কিন্তু ওই ভাগীরথীর উপরে ব্রিজটা তৈরি হয়নি। এখন তো গাড়ি চলে যাচ্ছে গঙ্গোত্রী স্টেশনে। তখন লঙ্কা থেকে ট্রেক করতে হতো। একটু আগে কথা হচ্ছিল তার সঙ্গে, লঙ্কা থেকে ট্রেক করতে হতো। সেই লঙ্কাতে আমাদের পোর্টারগুলো অ্যারেঞ্জ করতে হতো। তো সেইখানে বসে তাপসদা, আমার মনে হয় তাপসদা, নন্তুদা, আরও অনেকে ছিল। তাপসদার পরে ভার পড়েছে পোর্টারদের নাম লেখা আর মাল বুঝিয়ে দেওয়া। স্প্রিং ব্যালেন্সে ওজন করে তোমারা ইয়ে করা হচ্ছে। তো সবাই হাঁটু গেড়ে বসে আছে পোর্টাররা, তাদের মাল বুঝিয়ে দিচ্ছে, প্রত্যেকের নাম লিখছে, তাপসদাই লিখছে। তো তার মধ্যে একটা ছেলে, বাচ্চা, বয়স 19-20 হবে, দুর্দান্ত, মুখটা ভীষণ মিষ্টি। আমার সবসময় হাসমুখ বলা যায়, একেবারে হাসি ছাড়া কথা বলে না। তো ওকে জিজ্ঞেস, তোমার নাম কে? ওকে মাল দেবে আর কি। তো বলছে, স্যার মেরা নাম প্রথম সিং হ্যাঁ, হাম রানা হ্যাঁ কথাটা সঙ্গে অ্যাড করছে, এটা নিয়েই গল্পটা। তো প্রথম সিংয়ের জায়গায় ভুল করে তাপসদা লিখে ফেলেছে প্রীতম সিং। বস ইন্দ্র, প্রথম সিংয়ের জায়গায় প্রীতম সিং লিখেছে। প্রথম সিং প্রতিবাদ করেছে, मैं মা বাপ কা পহলা औलाद हूं স্যার, मैं প্রথম हूं। ও মা বাবার প্রথম বাচ্চা বলে ওর নাম প্রথম সিংই, কিন্তু ওই প্রীতমই চলেছে। একমাত্র আমি ওকে প্রথম সিং বলতাম। শুধু তাই নয়, গাড়োয়ালি ভাষায় বন্ধুকে ডাকতে গেলে ওরা একটা কথা বলে, অনেকে জানে না বোধ হয়, সেমল্ল, মানে প্রাণের বন্ধু আর কি। তো আমি ওকে সেমল্ল বলেও ডাকতাম, যার জন্য আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে খুব। এইবার ঘটনা হচ্ছে, আমি তখন আনট্রেন্ড, জীবনের প্রথম এক্সপিডিশন, তাই ডাক্তার, অতএব ওপরে ওঠার প্ল্যান আমিও করিনি। তো তার জন্য ওপরে আর কি হাইকমান্ড অর্ডার দিয়েছে প্রীতম সিংকে ডাক্তারের সঙ্গে লেগে থাকবি। ভীষণ ছটপটে ছিলাম তো, যেখানে সেখানে বেরিয়ে যেতাম, ও আঠার মতো লেগে থাকতো। তা আমার ব্যাপারটা ছিল, পোর্টারের সঙ্গে আমার বন্ধুত্ব চিরকালই এক্সপিডিশনে বেশি হয়। তার কারণ হচ্ছে
আমার ওই চড়া ফড়া ব্যাপারটা নিয়ে তত না, চড়াটা নেহাতি একটা ব্যাপার, ওপরে উঠলে কী হয় তারপরে কী আছে ছাড়া কিচ্ছু না, অত কিছু না, আমি অত পর্বতারই কিছু নই। আমার মেন প্ল্যান ছিল যে ওখানকার সংস্কৃতি, কালচার, হ্যান ত্যান, পশু পাখি, ফুল লতা পাতা দিয়ে আমার বেশি ইন্টারেস্ট। এইবার ঘটনা হচ্ছে ওদের পোর্টারের সঙ্গে বেশি বন্ধুত্বটা করতাম, ওদের কালচারটা জানতে। এ নিয়ে গাড়োয়ালি গানের বিদ্যা আমার যথেষ্ট আছে, ওর কাছ থেকে গান শিখতাম, গান লিখতাম, অর্থ জানতাম, এও আমার সঙ্গে লেগে থাকতো। আমার কিন্তু কানে লেগে রয়েছে কথাটা হাম রানা হ্যাঁ স্যার, কেন জানি না, আমি অত চিন্তাও করিনি। কিন্তু মজা হচ্ছে চতুরঙ্গির মোড়নে হিকমত সিং বলে একটা পোর্টার আছে, বিরাট দেখতে, ও এগিয়ে যাচ্ছে 20 গজ আগে, হঠাৎ করে প্রীতম সিং স্পিড নিয়ে ওকে পেরিয়ে চলে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। তা আমি যেই কাছাকাছি বলছে রানা কা স্যার টক্কর লেনা মুমকিন হ্যায়, ওই রানা। আরেকবার ও প্রায় 70 কেজি ওজন নিয়ে ফিরছে বেস ক্যাম্পে, আমি বেস ক্যাম্পে গিয়ে ওকে হেল্প করতে গেছি রুকস্যাক নামানোর জন্য, ও বলছে ছোড় দো স্যার আমার মদত নেই, আমরা রানা হ্যায়। এই রানা শুনে আমার প্রথম কৌতূহল, রানা ব্যাপারটা কি। তখন নন্তুদা মারা গেছে, টবিন রোডে থাকে আমার বাড়ির কাছেই। নন্তুদাকে কি যে ও পড়াশোনা আছে বেশ গাড়োয়াল নিয়ে, তো গিয়ে বললাম নন্তুদা রানা ব্যাপারটা কী, বলে কেন, আরে এই প্রথম সিং রানা যাত্রা নিয়ে খুব গর্ব করে, বলে করবে না। অ্যাকচুয়ালি গাড়োয়াল কথার অর্থ হচ্ছে গড়ের বাসিন্দা, গড় দুর্গ। তখন ছোট ছোট অনেকগুলো রাজ্য ছিল, ওই গড়ের বাসিন্দাদের বলতো গাড়োয়ালা, এই হিন্দিতে গাড়োয়ালা আর কি, গাড়োয়ালা, ওই থেকে গাড়োয়াল এসছে। তো ওর মধ্যে পুন্ডির, ঠাকুর, রানা এরা ছিল রাজা। তারপরে গোর্খা ইনভেশন, ব্রিটিশ ইনভেশন, হ্যান ত্যান হয়ে গিয়ে ওদের তালপুকুরে ঘটি দেবে না, এখন পোর্টারের কাজ করে, কিন্তু গর্বটা যায়নি। তো এই গর্ব নিয়ে তাড়াতাড়ি বলে দিচ্ছি, গর্ব নিয়ে, জাতের গর্ব নিয়ে, জাত্যাভিমান নিয়ে আমার জীবনে অনেক ঘটনা আছে। ত্রিপুরাতে খোয়াই চা বাগানের এক সর্দার ছিল, নাম চৈতন তাঁতি। দিন দুপুরে মদ খেয়ে গাছে চড়ে বলছে আমি বাদর, আমাকে ধরতে পারবি না। তো এইরকম করে বলে একদিন ডেকে বলেছিলাম তুমি যে এরকম করো, মাতলামি করো, লোকে তোমাকে সর্দার মানে কী করে, বলে বাবু আমরা রাজা ময়ূরভঞ্জের জাত, যিনি ময়ূরের ডিম ফুটে জন্মেছে, ওই জাতের জন্মই হয়েছে সর্দার হওয়ার জন্য, এরপর আর কিছু বলতে পারি না। শিখদের ওরা বলে, দেখলে পরেই বলে ওয়া গুরুজিকে খালসা, আর উত্তরটা আসে ওয়া গুরুজিকে ফাতে। এইটার মধ্যে জাত্যাভিমান আছে। গুরুজিকা খালসা মানে হচ্ছে গুরুজির ইলেক্ট করা লোক, আমরা পছন্দের লোক, আর ওখান থেকে উত্তরটা যে আসে গুরুজিকে ফাতে, গুরুর জয় হোক। তো যাই হোক, এবার রানার কথায় আসছি, ও সবটা শুনেই বুঝলাম কেন গর্বটা করে। যাই হোক, এবার তাড়াতাড়ি শেষে আসি। আমি সামিট ক্যাম্প পর্যন্ত গেছিলাম, ওখান থেকে ফিরছি ওই প্রীতম সিংয়ের সঙ্গেই। ফিরতে এত দিন ধরে ছেলেটাকে দেখছি, এক মুখ হাসি, এক গাল হাসি, সবসময় মজার কথা বলে, মুখটা শুকনো, কথাবার্তা ঠিক আর বলছে না। কী হয়েছে রে, বলে স্যার উংলি মে বহুত দর্দ হয়। আমি পাত্তা দিইনি। বাসুকি দলের ক্যাম্পে যে রাতে শুয়েছি, আমি দেখি সারা রাত ঘুমোতে পারিনি, এপাশ ওপাশ করছে। সকালে উঠে দেখি ওর এই ডান হাতে তর্জনীটা কলা গাছের মতো ফুলে গেছে, পুজ ভর্তি। কি কষ্ট করে ছেলেটা আসছে, একবার তেমন কিছু বলেনি। আমি দেখি বুঝে অপারেশন করতে হবে। বেশ করে ফিরেছি, সুজলদা ছিল, রবীন্দ্রা ছিল। সুজলদা কোনো সুজলদা এই মেশিনে গরম জল করে নিয়ে এসো, কাটতে হবে। রবীন্দ্র এসছে, সব কিছু খুঁজে পেয়েছি, ব্লেড থেকে আরম্ভ করে এভরিথিং, মলম টলম। অবশ করার ওষুধটা নেই, আনতে ভুলে গেছি। আর অবশ না করে ওটাতে পোঁচ মারা মানে মারাত্মক ব্যথা হয়। তো ওকে অনেক বোঝানো হয়েছে একটু লাগবে ভাই, সহ্য করে নিয়ে। ও বলছে না স্যার ছেড়ে দিন। তো আমি অনেক বুঝিয়ে টুঝে তারপর আমি বললাম সুজলদা ধরো তো, হাত চেপে ধরো তো। সুজলদা হাত চেপে ধরেছে, ব্লেডের প্রথম পোস্টটাই তো লাভ দিয়ে উঠেছে, স্যার ইসসে মার জানা বেহতর হয়, ছোড় দো, ইসসে মার জানা বেহতর হয়। কিচ্ছুতেই ও করবে না অপারেশন, আর অপারেশন না করলে হবে না, পুঁচটা ড্রেন করতে হবে। ওকে সুজলদা, রবীন্দ্র, আমি অনেক বোঝানোর পরে বলছে স্যার আমি করবো না। তো কী করবো না, আমি ব্লেডটা সরকার হঠাৎ ওকে বলে দিয়েছি, মাথায় এসছে। আমি মুঝে তো মালুম থাকি তো রানা হ্যাঁ বলেছি। ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছে, তাকিয়ে হাতটা বাড়িয়ে দিল, জিতনা জি চায় কাটলো স্যার, হ্যাঁ হাম রানা হ্যাঁ। আমি 3টে পোঁচ দিয়েছি ওর আঙ্গুলে, ওর চোখের পাতা পড়েনি, একবারের জন্য নড়েনি, কাউকে ওর হাত ধরতে হয়নি। এই হচ্ছে জাতি গর্ব। থ্যাংক ইউ। মনোমুগ্ধকর রানার গল্পের পর গল্প শোনালেন করুণা প্রসাদ মিত্র। 82 সালে বিশাল ঝড়েতে আমাদের অনেক বাঙালিও মারা গেছিলো, তার মধ্যে বেহালার 6টা ছেলে মারা গেছিলো। সেই সময় আমরা রুবালকাগ অভিযানে গিয়েছিলাম। সেই সময় আমাদের একজন ডাক্তারও গেছিলো, সবে ডাক্তারি পাস করে, সে আমাদের প্রবীর মণ্ডল, সে আমাদের সঙ্গে গিয়েছিলো। 7 দিন তুষার ঝড় প্রচণ্ড। আমরা ক্লাইম্ব করে
এবিসিতে আমরা নেমেছি। সেখানে 6 দিন আমরা তুষার ঝড়ে আটকে টেন্টের মধ্যে রয়েছি, ফিরতে পারছি না। তার মধ্যে খাবার যা নিয়ে গিয়েছিলাম, আমরা সাধারণত 5 দিনের খাবার আমরা এক্সট্রা নিয়ে যাই, জানি 5 দিনের খাবার এক্সট্রা নিলে হয়ে যায়। কিন্তু সেবারে ওই 7 দিন তুষার ঝড় আর যাওয়ার আগে 3 দিন তুষার ঝড় আমাদের খাবার ফুরিয়ে গেছিলো। লাস্টের 3 দিন আমরা না খেয়েছিলাম, না খেয়ে। এবার এই তুষার ঝড়ে তো অনেকেই প্রাণ হারিয়েছে। সেখানে আইএফ থেকে খবর গেছে যে কলকাতা থেকে 10 জন পর্বতারী গেছে, তারা কি পজিশনে আছে জানো। ওখান থেকে কুলু ডিস্ট্রিক্ট পুলিশে, ওখান থেকে মণিকরণ ফাঁড়ি, সেখান থেকে খবর গেছে আমাদের খবর নেওয়ার জন্য, তারা কেউ খবর পায়নি। এবারে আমাদের একদিনে আমাদের নামতে হবে, কিন্তু পেটে কোনো খাবার নেই, কোনো খাবার নেই। আমরা যে টেন্টের মধ্যে ছিলাম, টেন্টটা পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। আমাদের মানে স্লিপিং ব্যাগ পর্যন্ত ভিজে গেছে। লাস্টে আমরা মোমবাতি জ্বালিয়ে গা সেক করছি, কারণ 3 দিন আমরা কদিন থাকতে হবে জানি না তো। তা এইভাবে করার পর আমাদের একজন সিনিয়র পর্বতারী ছিলেন, সেটা ছিল লিডারশিপ আমার, নিশিত চক্রবর্তী ছিলেন। উনি একটা বোতলে জীবনপঞ্জি লিখেছেন। আমরা এখানে একটা অভিযানে এসেছিলাম, এখানে আমরা দেহ রেখেছি, কোনো পর্যটন যদি এসে থাকেন এই বোতল খুলে আমাদের জীবনপঞ্জিটা পড়ে আমাদের মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছে দেবেন। ঠিক এরকম একটা। আর ডাক্তার যে গেছিলো প্রথম MBBS পাস করেই আমাদের সঙ্গে গিয়েছিলো, সে হলো আমার আর ডাক্তারি প্র্যাকটিস করা হলো না, সেও একটা জীবনপঞ্জি লিখলো। এবার ফিরে আসতে আসতে এখন 3 দিনে মানে 3 দিনের রাস্তায় 1 দিনে ফিরছি, কারণ পেটে যে খাবার নেই। তার মধ্যে অসিত্য বলে একটা ছেলে বললো যে আমি পারবো না, আমি এখানেই থেকে যাচ্ছি। আমি বলছি না, এখানে থাকলে চলবে না, কারণ হচ্ছে তুমি এখান থেকে যদি মারা যাও আজকে কৈফিয়ত দিতে হবে আমাদের, যেহেতু আমি লিডার, কৈফিয়ত আমাকে দিতে হবে। চলো কষ্ট করে যাই হোক চলো। খাবার নেই। লাস্টে টুন্ডাবুজে যখন এলাম, মানে ওখানে টাকা থাকলেও তো খাবার পাওয়া যাবে না। টুন্ডাবুজের একটু দোকান ফোকান আছে, তা সেখানে আমরা সেই দিনকেই কেনাকাটা করে খেলাম। করে আমরা এবার যে ফিরবো, যে সেটা মানে রাস্তাঘাট সব ভেঙে চুরমার হয়ে গেছে। সেইখানে আমাদের ছোটদার সঙ্গে দেখা হলো। ছোটদা এইটাই তো অভিযান, এইটাই তো এক্সপিডিশান, সবই যদি ভালো থাকলো তাহলে তোমার লাভটা কী হলো? অভিযানকে তুমি সহজভাবে নাও। যাই হোক, এইভাবে কষ্ট করে আজকে আমরা এই আপনাদের এখানে ফিরে এসে বক্তব্য রাখছি। এইটাই হচ্ছে আমার বক্তব্য। নমস্কার, ভালো থাকবে। সন্ধে জমজমাট। এখন মাইক্রোফোন হাতে নিয়ে এগিয়ে এলেন দেবু মুখার্জি। তিনি শোনালেন কীরকম বরফের মধ্যে আঙুলের অপারেশন করেছিলেন, সেই রোমাঞ্চকর গল্প। চলুন শুনে দেখি। ওই আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ওরা এরমভাবে পুরো গোল হয়ে আছে, ঘুমোতে পারছি না, কী করি। আমি দেখলাম ঠিক আছে, আমাকে তো সুইস আর্মি নাইফটা আছে, ঠিক আছে কী করা যায়। এবার অ্যানাস্থেসিয়া করবো কী করে? কিচ্ছু না, এক হাতে চা খাচ্ছি আর এক হাতে অন্য আঙুলটা বরফের মধ্যে টেন্টের বাইরে দিয়ে গুঁজে রেখে দিয়েছি। একদম পুরো ঠিক মিনিট 15 পরে যখন ব্লু একদম নীল হয়ে গেছে, যখন বের করলাম খেচাং করে ঢুকিয়ে দিলাম খোঁজাটা। মাথায় খেলেছিল বলো, দেখেছো? অত সেইটা দিয়ে একদম দেখলাম সুন্দর বেরিয়ে গেল। এবং সত্যি যে সেজে কি আরাম, ওই একবার ওই পুঁজটা বেরিয়ে যাওয়ার পরে, সে একটা দুর্ধর্ষ ব্যাপার আর কি। আর এইরকম ব্যথা নিয়ে তো আমাদের সকলকে সবসময় পাহাড়ে চলতে হয়। সকলেই যারা পাহাড়ে যায় জানে কী ধরনের ব্যথা হয়। এভারেস্টের টুকরোর মধ্যে ওই রকম ব্যথা হচ্ছে, কারণ এভারেস্টে প্রত্যেকেই আমরা জুতো কিনি, ওই গোদায় জুতো। আর যেহেতু আমার পাখানা একখানা বেড হক, আমার মাঝখানে একটা কী বলে হাই কী বলে রিজ, ওই একটা আছে, ইয়া বড় একখানা পাওয়ার চওড়া পা। যদিও আমার পা হচ্ছে 8.5, হ্যাঁ, কিন্তু ওইখানে আমার এই কাকে বলবো, একজন না এটা একটুখানি একজন এখানে আসতে চাইছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, আমি একটুখানি দাঁড়া, তো ইয়েটা দিয়ে দিবি, একটু ডিরেকশানটা দিতে হবে তাকে। দাঁড়া তুই তাকে না একটু ডিরেকশানটা দিয়ে দে। হ্যাঁ, এখানে আসবে বলেছে আর কি, একটা বাচ্চা, তাই বলে দিয়ে এদিক দিয়ে এখানে ফোন করবি, সেই জন্য। যাই হোক, ঠিক আছে। তা যেহেতু আমাদের কিনতে হয় কতগুলো জিনিস, একটা হচ্ছে মানে জীবনে অত দামি জিনিস কোনোদিন কিনিনি, কিনবো না, কিনতে পারবো না, পরজন্মেও পারবো কিনা জানি না, সেরকম জিনিস। সেটা হচ্ছে জুতো। সে একখানা জুতো কিনতে হয় এভারেস্টে।
ওই ট্রিপল লেয়ার যেটা, সেটা আমাদের কিন্তু হয় নতুন। আর নতুন জুতো এখানে লোয়ে কিনে একখানা জুতোর যে ব্রেক ইন সেটা করে, কিন্তু ওখানে তো উপায় নেই, ওখানে পড়ে। আর আমি যেখানে সুন্দর করে পড়েছি বেস ক্যাম্প পড়ে, যেহেতু আমি এই দিকটা দিয়ে গেছিলাম, নর্থের দিক দিয়ে, তা ওখানে ওই বেস ক্যাম্প থেকে ইন্টারমিডিয়েট পেরিয়ে গিয়ে ক্যাম্প 1 অবধি প্রায় 18 কিলোমিটার রাস্তা ওখানটা। আর ওখানে ওইটা 2 দিনে যাওয়া হয়, আর কোনো কোনো সময় 1 দিনেও যেতে হয় গিয়ে ভালো থাকলে। আর এই 1000 মিটারের ওপরে সেন্ট্রা জানে বোধহয় গেলে ইন্দ্রনীল আছে এখানে জানে। তা ওইখানে যে গেছি, গিয়ে আমার ওই ভেতরের যে জুতোটা, সেখানে ওই সেই জুতোর যে কানাগুলো, তার কানাগুলো এইখানে লেগে, আর ভেতরে সক্স বাইট হয়ে গিয়ে সক্সেরও বাইট হয়, শুধু না জুতোর নয়। হ্যাঁ, সেখানে সক্স বাইট হয়ে গিয়ে ওই সক্স বাইটের জন্যে আরও এত বড় গোল 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 সারা পায়ে ফোসকা পড়লো। এইবার সেই ফোসকাটা নিয়ে আমার কাছে ছবি আছে, ওই একটু করে টেপ লাগাই, প্রথমে বদবুদ্ধি খেললো, ঠিক আছে একবারে মেরে দেবো কিছু হবে না করে, যে সিলভার টেপ আছে ওইটা মেরেছি, ফলে আরও চামড়া আমরা সব উঠে বেরিয়ে চলে পা গরম হয়ে গিয়ে। তারপরে এমনি নর্মাল লাগালাম এই জুতো নিয়ে পুরো, শুধু ওখানেও নয়, এরপরে যখন আলাস্কাতেও গেছি, ওই স্কি টানতে টানতে পেছনে স্কিতে 25 কিলো আর পিঠে 16 কিলো, ওই 41 কিলো মাল ওই সক্স বাইট নিয়ে আমাদের হাঁটতে হয়। মুখে কিন্তু হাসি ফটো তোলার সময় থাকে, কিন্তু ভেতরে যে কত কষ্ট হয় সেটা বলার নয়। এরপরে আর একটা কথা বললো, মজার কথা, যখন গল্প হচ্ছিল তখন যে কত যে পাহাড়ে আমাদের মজা হয় সেইটা আমার খেয়াল পড়লো। ওই পল্টুদার 6 জন মারা গিয়েছিল বেহালার 1988-তে, সেই সময় শিখর ক্লাবের সাথে আমরা গেছি কামেট এক্সপিডিশনে। তা কামেট এক্সপিডিশনে সেই সময় দিলীপ দে আর অনিতা সরকার, এই দুজন করেছিল হচ্ছে আবিগামিন। আর কামেটে আমার নাম থাকলেও, আমি আর গোপাল বলে একজন ছিল, গোপাল পাল নাম থাকলেও, সেখানে আমাদের একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল। মানে এই ঠিক পাহাড়টাও ঠিক ভালো জায়গা নয়, আমরা ভালো বলি তাই। তা সেখানে আমার জুতোটাকেও পাল্টে দিয়েছিল। আমার বলেছি আমার পাখানা ভয়ঙ্কর, আমার 13 নম্বর জুতো পরতে হয়, যদিও 8.5 নম্বর আমার পা, কিন্তু আমার 47 সাইজের জুতো পরে এভারেস্টে যেতে হয়েছিল, অন্য জায়গাও যায়। তা ওইখানে আমার যে বড়, তখন তো ইস্ট কোস্ট না ওয়েস্ট কোস্ট কি একটা কোম্পানি ছিল, তার চামড়ার এত বড় জুতো, এত বড় সাইজে একখানা জুতো, তার ভেতরে কম্বলের একটা জুতো সেলাই করা থাকতো। তা সেই জুতোটা পরে সেলাই করা না, আলাদা ছিল। তা সেইটা কেউ আমার সুন্দর করে সেটাকে 9 নম্বর 1 পায়ের আর 2টোই ডান পায়ের করে দিয়ে রেখে দিয়েছিল, জুতোটা যদিও আমি বেছে নিয়ে গেছিলাম। ফলে তো আমি যখন ক্যাম্প 2 থেকে যারা গিয়েছিল তারা চান্স পাইনি ওপরে যাওয়ার মতো আর কি, তাই পাল্টে দিয়েছিল। তার সাথে যাই হোক, এটা বলা উচিত না, বলে দিলুম। তা সেইখানে গিয়ে এবার যখন আমি গেছি, ওইখান থেকে আমি কী পরে গেছিলাম, ক্যাম্প 4 অবধি, মিটসকলের তলা অবধি গিয়ে আমি একা 2 দিন বসেছিলাম। যখন অনিতা দিয়ে গিয়েছিলো, আমি তখন 8 টাকা দামের এনসিসি কেডস, এই আমরা এই কী বলে বৈঠকখানা মার্কেট থেকে কেনা সেই জুতো পরে, যেটা আমাদের ছিল অ্যাপ্রোচ মার্চ শু, সেই অ্যাপ্রোচ শু অর্থাৎ এনসিসি কেডস, তলাটা পাতলা, 8টা হলুদ রঙের তলা, সেই জুতো পরে আমি ক্যাম্প 4 অবধি গিয়েছিলাম। এবার তো সব ভালো কাটলো, এইবার ওই হলো এই ঝঞ্ঝাটা। আর সেই দিনকে হঠাৎ দেখলাম ওপর থেকে কি একটা দুম করে পড়লো, সেটা আসলে অনিতাদিকে ওরা রোপ দিয়ে নামিয়ে দিল, দুরুম করে মিটসকল থেকে নামাচ্ছে। তারপরে দেখলাম আস্তে আস্তে আরও 3 জন নামলো, আমরা কী হলো রে ভাই। তারপরে তলায় যখন নেমে এলো, এটা জানলাম ওটা অনিতাদিকে সারা রাত্রির ধরে আসা মাত্রই তো 2খানা স্লিপিং ব্যাগে ঢুকিয়ে দিয়ে তাকে সারা রাত্রির ধরে হাত পা গরম করার চেষ্টা করলাম। তারপরের দিন এইবার শুরু হলো ভয়ঙ্কর ওই তুষারপাত, আগের রাত্রির থেকেই শুরু হলো। এইবার আমাদের শেরপারা বললো, তখন লাকপা শেরপা আর কামিদাজু ছিল, এই দুজন ছিল আর কি বিখ্যাত কামেটের। তারা বললো আমাদের আজকের মধ্যে নেমে যেতে হবে, নইলে ভয়ঙ্কর, যা ওয়েদার হয়েছে খারাপ হয়। সত্যিই হয়েছিল। এইবার আমরা নামছি, অনিতাদিকে নিয়ে ওরা দুজন নেমে গেল। এইবার দিলীপ দাকে নিয়ে আমি নামছি। এবার দিলীপ দাকে নিয়ে আমি যখন নামতে নামতে ক্যাম্প 3 পেরোলাম, ক্যাম্প 2 পেরোলাম। ক্যাম্প 2 এসে দেখতে পেলাম কি না, পড়ে আছে কিছুটা মানে 24 দিন আগের মাল, সেগুলো আমরা ওই ভাত খেয়ে ফেলে দিয়েছিলাম। চা খেতে হবে এবং সেগুলো চা পাতার সাথে মেশানো, সেইটাকে স্টোভটা জেলে চা পাতা আর ভাত একসাথে গরম করে সেইটাই বেশ সুন্দর খেলাম। একটুখানি খাবার দাবার কিছু নেই। নেবে এলাম, নেবে এসে এবার নামছি। মাঝখানে যখন এসে একটা বড়, যেখানে গ্লেশিয়ারটা অনেকগুলো ফাটাফুটি হয়ে থাকে, জাস্ট বেস ক্যাম্পের আগেই, মাঝখানে অনেক কিছুই হয়েছে, চশমা খুলে তো গেছে। তা সেইখানে যখন আছি, দিলীপদাকে ধরে ধরে নিয়ে আসছি, মাঝে মাঝে পেছনে এসে পুরো ঝাপসা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু ওরিয়েন্টেশন গানটা চিরকালই একটু ভালো বলে বুঝতে পারছি। এবার সেখানে এসে একখানা এইখান থেকে অতখানি চওড়া একটা মানে এই গ্লেশিয়াল স্ট্রিম বেরিয়ে চলেছে, মাঝখানে একটা পাথর। তো আমি পাথরটার উপর লাফ মারলাম, ওপারে চলে গেলাম। দীপদাকে বললাম এসো, দিদি বললাম আমি পারবো না, কারণ নেবেছে আবিগামের থেকে, সত্যিই তার অবস্থা খুব খারাপ, বয়সও বেশি ছিল।
তা আমি আবার ফিরে এলাম, এসে দিলীপদার রুকস্যাকটাও নিয়ে গেলাম, গিয়ে বেয়ার তুমি এসো। দিলীপদা মাঝখানটা অবধি এলো, এসে বললো ঠিক আছে তুমি হবে না, তুমি এক কাজ করো আমায় ধরো, নইলে আমি যেতে পারবো না। আর সিনটা একটু ভালোই ছিল। আমি সব ভুলে গিয়ে দেখলাম এই এসে গেছি, এরপরে আর হয়তো ম্যাক্সিমাম 20 মিনিট হাঁটবো, এই টেম্পারেচারে খানিকক্ষণ পা ভিজে থাকলে আমার কোনো ক্ষতি নেই। আমি সুন্দর করে জুতো সমেত পাটা জলের মধ্যে দিলাম, দিয়ে বললাম এবার তুমি লাফ মারো, একদম জোরে আমি টান মারবো। দিলীপদা হ্যাঁ লাফ মারো বলে টানলাম, দিলীপদা লাফ মারলো আমাকে নিয়ে পুরো জলে, শটান করে জলে ফেললো। আমি উঠে দাঁড়ালাম, এইবার দীপদা উঠে ইয়ে করছে যে একটুখানি এগোচ্ছে, আবার এসো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এইবার খানিক পরে দেখি পেছনে নেই, চাপ সামনে গেল কোথায়, কী হলো এত অব্দি দশায় ছিল। আবার ফিরে গেলাম, আবার ফিরছি 3বার 4বার যাওয়ার পরে দিলীপদা কোথায় গেলে? আমি এখানে দেখি একটা তলায় দুটো রকের মাঝখানে গাড্ডা ছিল, সেগুলো দিলীপদা তলায় ঢুকে গেছে। আর তখন ওই যে একটা রিজার্ভ পাওয়ার থাকে না, তখন শক্তপোক্তও ছিলাম, ওই রুকস্যাকের ওপর ধরে অ্যালুমিনিয়ামের ফ্রেমওয়ালা রুকস্যাক, ওই ধরে টেনে সবসময় টেনে তুললাম, তুলে নেবে এবার তুমি আমার আগে হাঁটো, তেলতে নিয়ে আসছি। তখন বলছে দেবু বলো কে কোথায় আছো বাঁচাও। আমি কেন না তুমি বলো। তা আমায় হ্যাঁ ঠিক আছে, কে কোথায় আছো বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও বলেছি, সবাই বাঁচাবে কোনো চিন্তা নেই। যা খানিক পরে আরও দুজন এলেন, সুমিত্রা দিয়ে এলো, এসে নিয়ে গেল, নিয়ে গিয়ে দীপদাকে তো ওই ডবল ইয়েতে ফেললো। তবে সেইকে রাত্রে আমরা খুব ভালো খেয়েছিলাম, কিচ্ছু না। ওই 34 দিন আগে যে ওই একটা ভেড়া মারা হয়েছিল, তার তখন ও কানটা আর মাথার খানিকটা পড়েছিল, তা সেইটা সুন্দর করে রাঁধলো, বেশ পোকা টোকা কিরমিটমিটগুলো যে বেঁচে টেচে রাঁধলো, সেটা রাত্রিবেলা স্যুপ খেয়েছিলাম। থ্যাংক ইউ। যাই হোক, এদিকে চলল চায়ের পর্ব, আর ওদিকে গল্প শোনালেন ডাক্তার ইন্দ্রনীল সেন। এভারেস্টের গল্প অনেক, এভারেস্ট অ্যাকচুয়ালি প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থাকে এভারেস্টের দিকে তাকাবার। আমি যখন এভারেস্ট গিয়েছিলাম, একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল আমার জীবনে। আপনারা এখানে যারা সবাই রয়েছেন অনেকেই আমার অত্যন্ত শ্রদ্ধেয়, ভালোবাসার মানুষ, কাছের মানুষ। শুশুনিয়া দিয়ে এভারেস্ট ক্লাইম্ব শুরু হয়, শুশুনিয়া থেকে শুরু হয়, শুশুনিয়ার পরে একটা কিছু হয়, এরকম করতে করতে আলটিমেটলি লোকে এভারেস্ট ক্লাইম্ব করে। আমি শুশুনিয়ায় আরসিসি করতে গিয়েছিলাম এভারেস্ট এক্সপিডিশন থেকে ফিরে আসার পর। তা এটা সে রিভার্স জার্নি বলতে পারেন, একটা যে রিভার্স জার্নি। তা আমার একটা শর্ত ছিল, আমি তখন কলকাতা মাউন্টেনিয়ারিং ক্লাব থেকে রক ক্লাইম্বিং কোর্স করতে নাম এন্ট্রি করেছি। তা করার পরে তা আমাকে অনুপদা এখানে রয়েছেন, অনুপ রায় চৌধুরী, তা আমাকে ডাকলেন, এরকম তুমি তো এভারেস্ট এক্সপিডিশনে গিয়েছিলে, 91 এভারেস্ট এক্সপিডিশনে, তুমি আরসিসি করবে না? আমার একটা শর্ত আছে, তবে আমি আরসিসিতে নামের ফর্ম সই করবো। মানে কি, আমি যে এভারেস্ট এক্সপিডিশনে পার্টিসিপেট করে এসেছি, এটা কোর্স চলাকালীন ডিক্লেয়ার করা যাবে না। কারণ এটা যদি কোর্স চলাকালীন বলা হয়, তাহলে আমি নিশ্চিত যে আমার কোর্সের যারা বন্ধুরা, যারা আমার সঙ্গে মানে গেছে ওখানে ট্রেনিং হয়ে, তারা আমাকে একদম অচ্যুত করে দেবে, বলে তুমি আমার সঙ্গে কোনো কথাই বলবো না তোমার সঙ্গে। তা খুব মজার জিনিসটা এভারেস্টের পরশ একটা মানুষের আইডেন্টিটি দেয়, সেটা আমার ক্ষেত্রেও সত্যি। 91 এভারেস্ট এক্সপিডিশন আমাদের যারা আমরা গিয়েছিলাম, অনেক স্মৃতি। আমি বরং তার থেকে 93 এভারেস্ট এক্সপিডিশনের আমার একটা অভিজ্ঞতার কথা বলি। 93 এভারেস্ট এক্সপিডিশনে সুশান্ত সেবারে মেডিকেল অফিসার, আর আমি মেডিকেল অ্যাডভাইজার, আমি নাকি অ্যাডভাইস দেবো, যেহেতু আমি 91 এভারেস্ট এক্সপিডিশন পার্টিসিপেট করে এসেছি ডাক্তার হিসেবে। তা ডাক্তার হিসেবে পার্টিসিপেট করে আসার পর তা প্র্যাকটিস সমস্ত হলো, প্যাকিং হলো, কত কিছু শিখলাম। সুশান্ত বললো যে এরকম তুই ক্যাম্প ওয়াইজ কিছু লাস্টের দিকে প্যাকিং কর, মেডিসিনস, হ্যাঁ কিছু বেসিক মেডিসিন বেস ক্যাম্পে থাকবে। সেটা 91 এক্সপিডিশনে আমরা বুঝেও গিয়েছিলাম যে ওপরের দিকের এতেও কিছু কিছু মেডিসিন রেডি করতে হয় আলাদা আলাদা ছোটো ছোটো প্যাকেটে, এবং যারা ক্লাইম্বার তাদেরও কতগুলো বেসিক ওষুধ চিনিয়ে দেওয়া, একটা গাইডলাইন দিয়ে দেওয়া, ওইটা শুদ্ধ প্যাকটা করতে হয়। এটা ব্রিটিশ টেকনিক। এখন তো মাউন্টেনিয়ারিংয়ে হয়ে গেছে যে সমস্ত মাউন্টেনিয়ারকেই একটা ফার্স্ট এড ট্রেনিং দিয়ে দেওয়া হয়, এটা একটা কম্পালসারি হয়ে গেছে, যে কোনো মাউন্টেনিয়ারের ক্ষেত্রে নেওয়াটা উচিত। যাই হোক, এইসব তো হলো সব রেডি হলো। এইবারে সেটা ছিল জুলাই মাসের শেষের দিকে এক্সপিডিশন হচ্ছে, জুলাই অগাস্টে। আকাশ ভেঙে বৃষ্টি, নেপাল এবং ভারতের মধ্যে সমস্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ এভারেস্ট এক্সপিডিশনে সেই হিউজ পর্বত পরিমাণ যে মাল যাচ্ছে এখান থেকে, সেই মাল মাঝ রাস্তায় আটকে রয়েছে, নেপালে ঢুকতে পারছে না, নেপালের সমস্ত রাস্তা বন্ধ।
হঠাৎ করে একদিন রাত্রিবেলায় আমার ডাক পড়লো। সে সময় প্যাকিং হচ্ছিল আমাদেরই এক সদস্যের বাড়িতে। সেখানে আমাদের টিম ম্যানেজার ছিলেন স্বর্গত সমীর রায়, টিম লিডার ছিলেন স্বর্গত অমূল্য সেন, আর ছিলেন আমরা অ্যাডভাইসার ছিলেন বলে শুভেন্দু, অভিনেতা শুভেন্দু ছিলেন না, শুভেন্দু চট্টোপাধ্যায় এসেছে। যাই হোক, আমার উপরে আদেশ হলো, ইন্দ্রনীল কালকে সকালবেলা তোমাকে একটা রেডি হও, সমস্ত কালকে তুমি বেরোবে, কালকে বেরিয়ে যাও, প্যাক করো। আমি কোথায় যাবো, আমার তো যাবার কথা নয়। বলে না না না, তোমার প্লেনের টিকিট হয়ে গেছে, তোমার সঙ্গে আংনিমা যাবে, তোমাকে একটা দুরূহ কাজ করতে হবে। কারণ তখন এই মোবাইল হাতে হাতে ইন্টারনেট, কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। তোমাকে একটা দুরূহ কাজ করতে হবে, আমাদের সমস্ত মাল ওখান থেকে ব্যাক করছে এবং সেটা ইন্ডিয়ান এয়ারলাইন্স এয়ারলিফট করে কাঠমান্ডু এয়ারপোর্টে নিয়ে ড্রপ করবে এবং এখান থেকে মেম্বাররা কাঠমান্ডু এয়ারপোর্টে যাবে। সুতরাং আমাদের এই পুরো অপারেশনটা করতে আরও 7-8 দিন এক্সট্রা সময় লাগবে। কিন্তু বেজিং থেকে যে লিয়াজো অফিসাররা রিসিভ করতে আসছে ঝাংমু বর্ডারে, তাদের কাছে যদি এই খবরটা না পৌঁছয়, তারা 1 দিন 2 দিন অপেক্ষা করবে, দে উইল গো ব্যাক, এবং পুরো এক্সপিডিশন অ্যাবান্ডন হয়ে যাবে, মানে শুরু হওয়ার আগেই অ্যাবান্ডন হয়ে যাবে। কারণ ওরা ফিরে চলে গেলে আর কিছু করার নেই, মানে চাইনিজ মাউন্টেনিং অ্যাসোসিয়েশন দ্বিতীয়বার লিয়াজো অফিসার পাঠাবে না। তোমার কাজ হচ্ছে ওই লিয়াজো অফিসারদের কাছে খবরটা পৌঁছানো যে এই আসতে দেরি হচ্ছে, এবং ওরা যে খবরটা পেয়েছে সেটা এনশিওর করা, মানে অন্ধকারে ঢিল ছুঁড়ে একটা মানে কোথাও লাগানোর মতো ব্যাপারটা, ঘটনাটা আর কি। ইম্পসিবল মিশন। আমাকে কী করতে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। বলে বুঝে যাবে, নেমে পড়ো। তা আমাকে তো ট্রেনে তুলে দেওয়া হলো। আমাকে যেতে হবে প্রথমে কোডারি বর্ডারের এপাশে, আপনারা যারা গেছেন ওই রুটটা দিয়ে, কোডারি বর্ডারের এপাশে হচ্ছে নেপাল, মাঝখানে ভোটকোশি নদী, তার ওপারে 9 কিলোমিটার লাইন হচ্ছে, রাস্তা হচ্ছে একদম নো ম্যানস জোন, মানে সেখানে খুন করে ফেলে দিলেও কেউ কোনো পুলিশের কোনো গল্প নেই। এবং তারপরে যেটা চেকপোস্ট সেটা হচ্ছে ঝাংমু 9 কিলোমিটার দূরে, যেটা মানে টিবেট বা চায়নার প্রথম চেকপোস্ট। এই 9 কিলোমিটার জার্নিতে আমাকে খবরটা পৌঁছতে হবে, পার করে এপার থেকে ওপারে, এবং আনতে হবে খবর একটা। বুদ্ধি ছাড়া কিছু বল নেই আর কি। তা আমি তো কাঠমান্ডু পৌঁছেছি। কাঠমান্ডু পৌঁছে একটা পুরনো চেনা হোটেল, মানে 91-এর চেনা হোটেলে উঠেছি। উঠেই প্রথমে ব্যাগট্যাগ দেখে আমার সঙ্গে আংনিমাকে দেওয়া হয়েছে একটাই শর্তে, যে মানে একটাই কারণে, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা যাতে না হয়। ও টিবেটানটা বলতে পারে, নেপালিও বলতে পারে, আংনিমাকে সঙ্গে আমার দিয়ে দেওয়া হয়েছে। তা আংনিমাকে বললাম, নিমা চল বাইরে বেরোই আগে, কীভাবে আগে বর্ডারে পৌঁছবো দেখি। আর নেপাল তখন বিধ্বস্ত, সমস্ত রাস্তা একদম মানে ভেঙে লাট হয়ে গেছে। তা গিয়ে প্রথমে একটা ওষুধের দোকানে ঢুকলেন, ডাক্তার পরিচয় দিলে সুবিধা হয় তো। তা বললেন এরকম আমি ইন্ডিয়া থেকে এসেছি একটা বিশেষ কাজে, আচ্ছা এখান থেকে গাড়ি পাওয়া যাবে কোনোভাবে কোডারি বর্ডার পৌঁছবো, আর মানে এই বর্ডার। তা ওই যে ডাক্তার ভদ্রলোক তিনি বাইরে বেরিয়ে এসে পরিচয় করে বললেন যে আমি আপনাকে একটা পরামর্শ দিই। কথা হলো, ডাক্তার অল্প বয়স, তখন জাস্ট পাস করে বেরিয়েছি, হাউস সার্জনশিপ ভাবে কমপ্লিট করেছি, পোস্ট গ্রাজুয়েট চলছে। তা বললেন যে এরকম তুমি গাড়ি নিও না, কারণ তুমি যদি গাড়ি নাও, সেই গাড়ি যদি ওই মাঝখানে প্রচুর জায়গায় ধস নেমেছে, ধসের আগে পর্যন্ত গাড়ি নিয়ে তুমি তো এখান থেকে টাকা পয়সা ভাড়া নিয়ে যাবে, ও ওখানেই তোমায় নামিয়ে দিয়ে পালিয়ে আসবে, কারণ ওর পক্ষে ধস ফেরানো সম্ভব নয়, মানে ওর কিছু করার নেই। তার থেকে তুমি লোকাল বাসে যাও, লোকাল বাসে ওই ধসের আগে পর্যন্ত যাবে, পায়ে হেঁটে ধসটা পেরিয়ে আবারও বাস থেকে আরেকটা গাড়ি ধরবে, আবার কিছুটা যাবে, আবার ধসটা, এইভাবেই এগিয়ে যাও। তো উপায় নেই, সেইভাবেই যেতে হবে। তো এইরকম করতে করতে পরের দিন সকাল 6টায় বেরিয়ে কাঠমান্ডু থেকে আমি প্রায় বিকেল 4টের সময় ওইরকম 3বার চেঞ্জ করে কোডারি বর্ডার পৌঁছলাম। তখন এই রাস্তা কিন্তু এখন যে ফ্রেন্ডশিপ হাইওয়ে, তখন সেই ফ্রেন্ডশিপ হাইওয়ের অবস্থা ছিল না। কোডারি বর্ডার পৌঁছলাম, এইবারে শুরু হলো সেই ইম্পসিবল প্রপোজিশন। সেটা হচ্ছে যে এখান থেকে আমাকে কাগজে করে একটা চিঠি লিখতে হবে, স্টেপ 1, সেটা এখান থেকে ওপাশে ওই ঝাংমুতে পৌঁছতে হবে। কারা পৌঁছবে? ওখানে কিছু লোকাল পারমিটে কিছু পোর্টার যাতায়াত করে, মানে তারা লোকাল পারমিটেই যাতায়াত করে। ঝাংমু আর কোডারি যেহেতু অ্যাডজাসেন্ট দুটো বর্ডার পয়েন্ট, সেই চিরকুটটা পৌঁছতে হবে, একটা নির্দিষ্ট লোকের হাতে পৌঁছতে হবে, যে লিয়াজো অফিসার, এবং সেটা আমাকে একটা ওই মানে একদম আনপাড় লোকাল নেপালি পোর্টারকে বোঝাতে হবে, এবং তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই যে সে কাগজটা আদৌ ওখানে পৌঁছবে, কিন্তু তার তো কোনো দায় নেই। মানে তাকে যদি বলি তুমি পৌঁছবে, খবর আনবে, তবে তোমাকে আমি কিছু টাকা দেবো, সে বললেও হবে না, মানে ও এক পাশে টাকা দিলে তো নিয়ে পালিয়েই যাবে। নিয়ে আমি তখন দেখলাম যে একটা তীরে হবে না, আমি একের পর এক তীর ছাড়তে শুরু করলাম, মানে যেই করি যাকেই শুনছি তুমি কি ওপারে যাবে, এ করতে করতে সন্ধে হয়ে গেল। আর একটা মেজর সমস্যা হচ্ছে
যে নেপালের টাইম থেকে চায়নার টাইম 3.5 ঘন্টা এগিয়ে। মানে এখানে যখন বিকেল 4টে ফটফট করছে দিনের আলো, তখন ওখানে কিন্তু ঝাংমুতে সব ব্যাংক ট্যাঙ্ক বন্ধ হয়ে গেছে, কারণ ওখানে তখন বেইজিংয়ের ঘড়িতে 7:30 বাজে। মানে 3.5 ঘন্টা ডিফারেন্স পায় দুটো এর। ফলে ওদের ওখানে যখন ব্যাংক খোলে তখন প্রায় সূর্য ওঠে কি ওঠে না, ব্যাংক খুলে গেছে, মানে অফিস কাছারি চালু হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো মানে বেসিক্যালি তখন লোকাল টাইমটা হচ্ছে ভোর 5:30। এইরকম একটা পজিশনে বেশ কয়েকটা পাঠানোর পর হঠাৎ দেখলাম যে তো পাঠিয়েছি চিঠি 3-4টে, কোনো রিটার্ন নেই, কোনো উত্তর। গিয়ে আসছে ওপার থেকে, তুমি কোপার থেকে আসছো, তোমার কাছে কি কোনো চিরকুট কেউ দিয়েছে, মানে একদম ব্লাইন্ড সার্চ। তো বলছে না, এরকম তো কিছু জানি না। তখন আংনিমাকে বললাম, আংনিমা তুই এটা থাকার অন্তত রাত্রিবেলার ব্যবস্থা কর। এখন ঝাংমুতে বেশ কয়েকটা থাকার জায়গা হয়েছে, ঝাংমু বলছি কোডারিতে, তখন কিচ্ছু ছিল না। আমি 1993 সালের কথা বলছি। কতগুলো ওই সেই ঝোপড়ি পাইস হোটেল মতো, মানে সেখানে সন্ধ্যের পরে তো মানে দ্য অ্যাম্বিয়েন্স বিকামস ভেরি হস্টাইল, এনিথিং ক্যান হ্যাপেন। মানে আমাকে মেরে টাকা পয়সা সব নিয়ে নিলেও কিছু করার নেই আমার। সেরকম একটা শান্তি ভাঙা হোটেলে কাঠের সিঁড়ি দিয়ে স্যাঁত করছে, শ্যাওলা পড়া, অভিজ্ঞতা এক একটা। রাত্রিবেলা একটা ঘরে আমাদের, হ্যাঁ ঠিক আছে এখানে তুমি তাহলে রাত্রে থেকে যাও। আংনিমা কথাবার্তা বলে এলো, একটা কম্বল দিল, সে কম্বলটা গায়ে দিয়ে শোয়ার থেকে আমি বললাম আমার মরে যাওয়াটা অনেক ভালো। মানে অবর্ণনীয় আর কি। আমি আংনিমাকে বললাম, আংনিমা তুই একটা কিছু, আংনিমা গরম জামা আনিয়ে নিয়ে, তুই একটা কিছু নেই, রীতিমতো ঠান্ডা। আর প্রত্যেকটা মুহূর্তে রাত্রিবেলা সারা রাত জেগে বসে আছি, কারণ মনে হচ্ছে পাশ দিয়ে বর্ষার ভোটকষি বয়ে যাচ্ছে, পুরো এরিয়াটা কাঁপছে। রাত্রিবেলা মনে হচ্ছে যে কোনো সময় বাড়িটা ভেঙে একদম ভোটকষির মধ্যে পড়ে যাবে, একদম মানে নদীর ধারে। জানলাটাও খুলতে পারছি না, সে চার্লি চ্যাপলিনের মতো জানলাটা খুলে দেখাতে গেলে আমাদের ধুম করে জলের মধ্যে পড়ে গেলাম অবস্থা হবে আর কি, সেই চার্লি চ্যাপলিনের সিনেমাটার মতো, হ্যাঁ গোল্ড রাশের মতো। এইরকম অবস্থায় আমার রাতটা কোনো রকমে সেই মহানিশা পার করলাম আমি। পরের দিন ভোরবেলা আবার সেই একই এক্সারসাইজ করতে করতে একজন হঠাৎ দেখি সকালবেলা একজন ভদ্রমহিলা যাচ্ছেন, এই 30-35 এরকম বয়স হবে, ওই বাকু পরা, ওই সেই নেপালিদের মানে যে ঢাকা ড্রেস পরা, একটু সভ্যভব্য দেখে মনে হলো, কাঁধে একটা ব্যাগ নিয়ে। তা আমি বললাম যে তুমি কি ওদিকে যাচ্ছ? তো বললে হ্যাঁ তুমি, আমি টিচার। যাক, এটা অন্তত একটা মানে কথা বলার মতন, বুঝিয়ে বলার মতো লোক পাওয়া গেছে। তো তখন আমি বললাম এরকম আমি এরকম বিপদে পড়েছি, এরকম একটা মেজর সমস্যা হয়েছে, এটা ঝাংমু হোটেলে এই ব্যক্তির কাছে আপনাকে পৌঁছতে হবে, যদি পৌঁছে দেন। তা উনি বললেন আচ্ছা আমি চেষ্টা করবো, যদি আমি দেখা পাই আমি হোটেলে কাউকে নিশ্চয়ই পাঠাই, এবং পৌঁছতেও হবে ওনাকে একজন দোভাষীর হাতে যে ইংরেজিটা জানে। নিয়ে আবার দিন যায়, সকাল যায়, বিকেল দুপুর যায়, এক একজন করে ব্যাক করে। কেউ আর সেই চিঠি, সেই প্রার্থিত যাকে প্রেমপত্র নিয়ে কেউ আর আসে না। আমিও বসে আছি, বুঝতে পারছি না কবে কাঠমান্ডু ফিরতে পারবো, কদিন থাকতে হবে এই নদীর ধারে বসে। করতে করতে দুপুর যখন প্রায় 2:30 বাজে, আমি মানে সেকেন্ড ফেজটা চালু হচ্ছে, মানে নিমা এবার আবার ঘরটা দেখ গিয়ে, আজকে রাত্রিটাও মনে হচ্ছে থেকে যেতে হবে এই নদীর ধারে। দেখি একটা এরকম নেপালি পোর্টার আসছে, একটা নিংটি পড়ার মতো, কাঁধে ওই সেই ওরা এটা নেয়, যে টোকার মতো একটা নেয় যেটা দড়ি দিয়ে বাঁধা। এসে বলছে যে ইন্ডিয়ান। আমি বলছি হ্যাঁ আমরা ইন্ডিয়ান। বলো তুমি তখন নাকি দেবদূত আর কি, বলো বাবা কী খবর তোমার? বললো যে এই হোটেলের একটা বয় তোমাকে খুঁজতে তোমাদের সামনে, সবাইকে তো একই রকম দেখতে, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আজ পর্যন্ত 2জন চাইনিজকে আলাদা করে চিনতে পারিনি, যে কোনো চাইনিজ আর মানে আমার বলা উচিত নয়, মানে আই হ্যাভ গট ফুল রেসপেক্ট ফর দেম। 2জন চাইনিজ ব্যক্তি আর 2জন পাঞ্জাবি ব্যক্তিকে আমি আলাদা করে আজ পর্যন্ত কোনোদিন চিনতে পারিনি, ডিসপাইট মাই বেস্ট এফার্ট। না এতটা ব্যাপার নয়, হ্যাঁ আমি চিনতে পারি না। তাহলে হ্যাঁ তাই না, কীরকম ওদিক থেকে এসছে, আমাকে খুঁজেছে, হোটেলেরই একজন বয় নিয়ে। আমি বললাম তুমি তাকে চেনো? বলে আমি তাকে চিনি। আরে বাবা তুমি চিনিয়ে দেবে, চলো অন্তত আমাকে রোকে। মানে আমি তো ঊর্ধ্বশ্বাসে তখন পড়ি কি মরি করে ছুটতে, আর এদিকে যতবার এই চেকপোস্টটার সামনে যাচ্ছি ফ্রেন্ডশিপ ব্রিজে, একটা নেপালি পুলিশ আমাকে কটমট করে তাকাচ্ছে, মানে লাইন পেরোলে আমাকে এক করে ধরবে আর কি। আমার কাছে তো কোনো ওপাশে যাওয়ার ভিসা নেই। আর আংনিমাকে যদি আমি একবার ওপাশে পাঠাই, আংনিমার ব্যাক করতে পারে, আংনিমার কাছে সিঙ্গেল এন্ট্রি ভিসা, ও একবার গেলে কিন্তু ওকে আর ফিরতে দেবে না। এই করে সেই লোকটাই নাকি আমাকে খুঁজতে চলে গেছে। আমি তো ঊর্ধ্বশ্বাসে ওই 3জনে মিলে দৌড়লাম, তারপর সেই লোকটাকে চিনি যে এই সেই লোক যে তোমাকে খুঁজছে। নিয়ে আমি তো মানে তাকে সে জড়িয়ে ধরে হাই বুকে তোকে চুমুকাই না, তোর গলায় জড়িয়ে ধরি, ভাই তোমার কাছে চিঠি এসছে। সে বললে হ্যাঁ আমাকে নয় চিঠি দিয়েছে। অবশেষে আমার সেই চিঠি জোগাড় হলো। সেই চিঠি জোগাড় হয়ে দেখলাম সেটাতে ও নিয়াজু লিখে পাঠিয়েছে যে আমরা তোমার ইনফরমেশন পেয়েছি, উই আর ওয়েটিং ফর আ ফিউ ডেজ,
আমরা কদিন অপেক্ষা করছি, তোমার টিম আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। যাক, মার দিয়া কেল্লা, চল আংনিমা গাড়ি কোথায় কাঠমান্ডু ফিরবো আর কি তাড়াতাড়ি করে। এবারে কাঠমান্ডুতে পৌঁছে এই সুখবরটা, তখন তো আইএসডি ছাড়া কিছু ছিল না। আইএসডিতে কলকাতায় যখন সমীরদাকে ফোন করলেন, সমীরদা, ও সমীরদাকে দিয়ে হচ্ছে না, সমীরদার ফোন পাচ্ছে না, আমি শুভেন্দুদাকে ফোন করছি, শুভেন্দুরা সমীরদাকে দেখাল নিয়ে, শুভেন্দুদার ওখানে সমীরদা এসে আমাকে ফোন করে এত, ও আচ্ছা হয়ে গেছে, ভেরি গুড, মানে যেন খুব সিম্পল কাজটা আর কি। ও আচ্ছা, খুব ভালো কথা, এটাও তুমি এক কাজ করো, আমাদের এই সমস্ত মালগুলো যে প্লেনে করে যাচ্ছে, এই পুরো মালের কাস্টমস চেকিং একদিনে বের করে ফেলো। একটা এভারেস্ট ক্লাইম করে কোনো রকমে প্রাণ নিয়ে কাঠমান্ডু ফিরেছি। অবশ্য অনেক কিছু শিখেছিলাম। এই একদিনে কাস্টমস চেকিং বের করার জন্যে আমি প্রথম আবিষ্কার করি যে কাস্টমস চেকিং কিসের বের করব, মানে কোন মাল, আমি তো কিছুই জানি না। করতে করতে মানে উদ্ভ্রান্তের মতো এরকম একটা অদ্ভুত কথা বলে, আমি তুমি তোমার প্লেনের টিকিট পরে হচ্ছে, তুমি আগে করে ওটা চেকিং বের করে ফেলো, ক্লিয়ারেন্স বের করে ফেলো। নিয়ে আমি নেপালের নিউ রোড দিয়ে হাঁটছি কাঠমান্ডুতে, হঠাৎ দেখি একটা মেশিন থেকে ফার ফার করে টাইপ করে কিছু একটা বেরোচ্ছে। দোকানে বলছে এটা কি, আমি কিছু জানি না তো তখন, এটা 93। বললে এটা টেলেক্স, মানে তুমি যদি কেউ যদি এখান থেকে ডকুমেন্ট, এখন তো ইন্টারনেট, এটা হাসি পায় গল্পগুলো, যে তুমি যদি কোনো ডকুমেন্ট কোথাও পাঠাতে চাও, সেটা স্ক্যান করে এরকমভাবে পাঠিয়ে দেওয়া যাবে এবং সেটা ইনট্যাক্ট প্রিন্ট আউট হয়ে আর একটা জায়গা থেকে বেরিয়ে আসবে। এইটা যে করা যায়, আমি সেটা কাঠমান্ডুতে প্রথম শিখলাম যেটা করা যায়। নিয়ে সঙ্গে সঙ্গে একে ফোন, যে তো আপনি সমস্ত ডকুমেন্ট পাঠান ইমিডিয়েটলি আগে আমাকে ওখান থেকে, প্রয়োজনীয় ডকুমেন্ট। আমি একটা নাম্বার আপনাকে দিচ্ছি, দোকানের নাম্বার, ওরা আমাকে প্রিন্ট আউটটা দিয়ে দেবে, ওদের মেশিন থেকে বের করে পয়সা নেবে, ওই সাইবার ক্যাফের মতো আর কি, এখনকার সাইবার ক্যাফে, তখনকার দিন ওরা প্রিন্ট করে দিয়ে দেবে। পরের দিন সকালবেলা 9টায় এমবাসি খুলবে, আমি ইন্ডিয়ান এমবাসিতে গোছা নিয়ে হাজির। সেটা আর একটা পর্ব। বের করার পর 3 নম্বর আর একটা এভারেস্ট আছে। এই 3 নম্বর এভারেস্টটা হচ্ছে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে সেই দিন বিকেলের ফ্লাইটে কলকাতা থেকে সমস্ত মালপত্র কাঠমান্ডু এয়ারপোর্টে বেরোতে গেল, লাস্ট আটকে দিল ওয়াকি টকি। ওই সমস্ত লিস্টে সব কিছু ছিল, ওয়াকি টকিটা লেখা ছিল না, ওয়াকি টকির জন্য আলাদা পারমিশন লাগে। ফলে তৃতীয় দিনে সবিতা বলে, তুমি কাজ করো, ওয়াকি টকি লেখা ছিল, তুমি কালকে আরেকবার করে এসো, ওইটা মানে পুরো চক্করটা আরেকবার কেটে এসো, ওয়াকি টকির পারমিশনটা বের করে আনো। তা একটা এভারেস্টের পিছনে আরও অনেক এভারেস্টের কাহিনী লুকোনো থাকে, এবং এই এভারেস্টের এক্সপিডিশন শুধুমাত্র একটা শিখর আরোহণ নয়, অসংখ্য ব্যক্তির জীবনের অসংখ্য ছোট ছোট চড়াই উতরাই, টিলা, শিক্ষা, পরিণত হওয়া। এই প্রশাসনিক যে আজকে যে প্রশাসনিক একটা কাজ করি, এই ট্রেনিংটাও বোধহয় কোনো সময় এভারেস্ট আমাকে দিয়ে দিয়েছিল। সুতরাং এভারেস্ট শুধুমাত্র শিখর আরোহণের মধ্যে নয়, অসংখ্য মানুষের মধ্যে তার প্রসাদ এবং প্রভাব রেখে যায় তাদের জীবনের পরিণতি প্রাপ্তির দিকে, এবং তারা প্রত্যেকে তাদের জীবনের অভীষ্ট এভারেস্টের দিকে এক পা করে এগিয়ে দেয়। এইটাই এভারেস্টের সার্থকতা। ধন্যবাদ। এভারেস্টের গল্পের আঁচ নিচ্ছি আমরা সবাই, আর ওদিকে উনুনের শাঁখা হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স স্যান্ডউইচ। পরের বক্তা সৌরেন ব্যানার্জির গল্প একটু অন্যরকম। আমিও খেলাম, কিন্তু ওই টেন্টের, ওই ছোট্ট টেন্টের মধ্যে বমি করলাম, এবং সারা রাত আমি ছাড়া আরও 4 জন যে কীভাবে রাতটা কাটালো আমার বমি মধ্যে, আমরা এটাই পাহাড়ে খুব বড় শিক্ষা। যাই হোক, তারপরে আমরা বালজড়ি তার পরের দিন ক্লাইম্ব করেছিলাম, ওয়েদার ভালো হলো। আমরা এদিক দিয়ে আর নামিনি, আমরা উল্টো ক্রস করে উল্টো দিক দিয়ে নেমে, এদিক দিয়ে নামতে পারিনি দাদা, আমাদের বেস ক্যাম্পের মালপত্র, আমাদের অন্যান্য মেম্বাররা ছিল। আমরা উল্টো দিক দিয়ে নেমে, আর একটা ঘটনা খুব আমাদের যেটা হয়েছিল, তখন ওই জাপানিজ এক্সপিডিশনের 7 জন মারা গেছিল নান্দা খাতে, তাদের টেন্টে গিয়ে আমরা খেয়েছিলাম। সেই তাদের লিয়াজ অফিসার আমাদের জায়গা দিয়েছিল, আমাদের কাছে কিছু ছিল না। তখন ওই রূপ সিং প্রেম সিংয়ের যে অবদান, সেটা ভুলবো না। আমার এই ঘটনাটা খুব এখনও আমাদের মনে থাকে, আমিও নানান মাঝে মাঝে এটা বেশ স্মরণ করি মাঝে মাঝে। ধন্যবাদ। উনুন থেকে স্যান্ডউইচ চলে এসেছে এখন খাবার টেবিলে, আর সঙ্গে করে সে নিয়ে এসেছে তার আরও সাঙ্গপাঙ্গদের। তাহলে এরকম একটা সন্ধে, তার সাথে এইসব, আর সঙ্গে দেবদাস নন্দীর গল্প, কেমন লাগবে? এটা খুব গুরুদায়িত্ব, মানে যেখানে শ্যামলদা রয়েছে, সুশান্তদা রয়েছেন, রাজশেখরদা রয়েছে, সেখানে অভিজ্ঞতা, ওনাদের সামনে এই অভিজ্ঞতা বলাটা
আমার সাজে না, সত্যি সাজে না, কারণ আমি অনেক নবীন সিরিয়াসলি। কিন্তু যেটা বলার, দেখুন আমি সত্যিই ধন্য যে আমি এই পরিবারের একজন সদস্য। এটা আমার কাছে আমার জীবনে একটা বিশাল পাওনা, বিশাল পাওনা। আর যেটা একটু আগে ইন্দ্রদাও বললেন যে এভারেস্ট একটা শুধু কি উচ্চতা তা তো নয়, কত মানুষের আশা আকাঙ্ক্ষা, নিজেকে চেনা, নিজেকে জানানো। কিন্তু এটাই কোনো সময় আমাদের কাছে এই উচ্চতাটা উদ্যত্ত হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি, বিগত অনেক দিন থেকেই দেখছি। কিন্তু যে এভারেস্ট, প্রত্যেকের মনের মধ্যেই তো এভারেস্ট, সেই উচ্চতা, সেই স্বপ্নটা রয়েছে। নট অনলি আমি মাউন্ট এভারেস্টের কথাই বলছি, প্রত্যেকের মনের মধ্যে কোনো না কোনোভাবেই এভারেস্ট রয়েছে, সেই উচ্চতাটা ছোঁয়ার। আমরা থেকে মাঝে মাঝে এমন হয়, কখনো কখনো আমরা নিজেদের মানে মাইসেল বা এরকম কিছু নিজেকে সেই জায়গাটায় নিয়ে যেতে চাই, কিন্তু একটু অন্যভাবে। এই অন্যভাবে যখন আসছে, তখনই কোথাও উদ্ধত্ত অহংকার এরকম একটা ব্যাপার ঢুকে যাচ্ছে, মানে রয়েছে অলরেডি। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে যেটা বলছি বিকজ ইট ইজ দেয়ার, আমরা জানি কথাটা, সেই উচ্চতাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা, তাকে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা, এইগুলো আমাদের সাথে থাকবেই যারা আমরা এরকমভাবে বিলংস করি। স্বপ্ন থাক, 100 বার থাক, সবসময় থাক, কিন্তু কাউকে কখনো ছোট দেখিয়ে বা কাউকে ছোট করে নিজেকে জাহির করাটা, এটা যেন না থাকে। এই সত্যিই ব্যাপারটা যেন না থাকে। নেই, সবার মধ্যে যে থাকবে তা তো কখনোই নয়, কিন্তু কোনো ক্ষেত্রে আমরা ভুলে যাই। আজ আমি বলছি, মানে কোনো উদাহরণ, আজকে যখন ধরুন আমাদের মধ্যে থেকে কেউ আমাদের ফ্যামিলি থেকে ছেড়ে চলে যান কয়েকজন বিশেষ মানুষ, দেখি তারা সঙ্গে সঙ্গে আগে সেইগুলোকে পোস্ট করেন। এই কারণে নয় যে তারা জানেন বলে, তারা এই কারণেই পোস্ট করেন আমাদের সবাইকে জানানোর জন্য। ইনফ্যাক্ট এটা শ্যামলদা যেটা একটু আগে কথা বলেন, যে কোনো প্রোগ্রামে আমরা কয়েকদিন আগেও ছিলাম, শ্যামলদা ছিল, আমরাও ছিলাম। ধরুন আমি যদি আজকে এই ফ্যামিলিতে যখন রয়েছি, আমাকেও তো কিছু ইতিহাস আমাকে জানতে হবে। হ্যাঁ, আমি সব তো জানা সম্ভব নয়। যারা এগুলো স্টোর করেন, যেমন আমাদের শ্যামলদা রয়েছেন, আমাদের আরও কিছু মানুষজন রয়েছেন যারা এগুলোকে স্টোর করেন, যারা জানান। তো যদি তারা জানান, আমার উচিত সেই জিনিসটাকে জেনে নিজেকে নিজের মধ্যে রাখা আর সেই সম্মানটা জানানো। তো আমরা সেইটা করতে গিয়ে না, আমি করেছি মানে প্রায়ই শুনতে পাই কোনো জায়গায়। কারণ আমাদের এই ফ্রেটার্নিটিটা তো খুবই ছোট, প্রত্যেককে চিনি। হ্যাঁ, সবসময় একটা ঘরে যখন ধরুন থালাবাটি থাকে, তার মধ্যে আওয়াজ হয়, কারোর সাথে কোনো মতের অমিল হতেই পারে, কিন্তু মতের অমিল হওয়া মানে সে আমার এগেনস্টে, সে আমার শত্রু, এই জিনিসটা যাতে তৈরি না হয়। এইটুকুনি আমাদের কি সাহস নেই? যদি আজকে আমি কিছু করে অন্যায় করলাম, কোনো ভুল করলাম, এখানে তো সবাই জানি, যারা সিনিয়র সবাই আমি বলি যে ভুল অন্যায়, আমাকে যদি আমি কোনো ভুল অন্যায় করি, সেটা কেউ যদি আমাকে ডাইরেক্টলি বলে, সেটা তো আমার পক্ষে সুবিধা, কারণ আমি তাকে নিজেকে শ্রদ্ধাবার জায়গা পাই। কিন্তু কেউ যদি অন্য কাউকে বলে ও এই ভুল করেছে, সে ভুল করেছে, তাতে আলটিমেটলি কী হচ্ছে? আমরা নিজেদের গায়ে নিজেরা কাদা ছেটাচ্ছি। কারণ আমরা এটা জানি, আমরা যারা রয়েছি তাদের সব মন মানসিকতা সেই উচ্চতা তো সেই 91, 92 থেকে আমরা সত্যি টের পেয়েছি। ওই যে স্বপ্ন, হয়তো সেই এক্সপিডিশন টোটালি সাকসেস মানে পূর্ণতা পাইনি, কিন্তু ওই যে শুরু, এই যে বীজ, সেই বীজের ফল কিন্তু আমরা, এমন না হঠাৎ করে 2010 বলুন, 2011 পরবর্তী সময় হঠাৎ করে চলে গেলাম, বিশাল কেউ কেটে এভারেস্ট করে চলে এলাম, তা তো নয়। আমাকে তো আমার পাস্টটাও জানতে হবে, তাদেরকেই শ্রদ্ধা জানিয়ে, তাদেরকেই নমস্কার জানিয়ে আমাদের যদি ঠিকভাবে চলি, তবেই মনে এই আড্ডা, এই ছাদের আড্ডা বা আমাদের এই ফ্রেটার্নিটির সফলতা থাকবে। সবাই একসাথে চলি, সবাই যদি আমরা একসাথে থাকি, এক চিন্তা ভাবনায় যাই, দেখবেন আমাদের মধ্যে মানসিক ভেদাভেদ থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু যদি সত্যি আমরা এই পাহাড় অ্যাডভেঞ্চার এই নিয়ে থাকি না, আমরা অনেক বাধা কিন্তু দূর করতে পারবো।
আশা করি আগামী দিনে আমরা আরও ভালো ভালো দিন দেখব, আরও ভালো গল্প শুনবো। সবাইকে ধন্যবাদ আমাকে এখানে রাখার সুযোগ পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। নিবিড় গল্পে মন সকলের নিবিষ্ট। জনপ্রিয় সাইক্লিস্ট লিপিকা বিশ্বাস শোনালেন তাঁর মাউন্টেনিয়ারিং ক্যারিয়ারের কথা। আমার নমস্কার জানাই। এখানে বেশিরভাগ মানুষই আমি যখন শুরু করেছি আমার গুরু ছিলেন। মানে কাকে ছেড়ে কাকে বলবো, শ্যামলদার সামনে বসে আছে, শ্যামলদা, পল্টুদা, ডেভিড, যাদের হাত ধরে আমার রক ক্লাইম্বিং শুরু। আমি মানে এই ছাদের প্রোগ্রামে আজকে প্রথম এলাম এবং এভারেস্ট অভিযানের এই 29 তারিখের দিন আজকে উদযাপন করা হচ্ছে। আমি দুবার এভারেস্ট এক্সপিডিশনে গিয়েছি, কিন্তু আমি বলি আমি বেস ক্যাম্পার। আমি আমার বন্ধুদের বলি যে লোকে 50,000 টাকায় বেস ক্যাম্প ঘুরে আসে, আমি দুবার 25 লাখ টাকা দিয়ে ঘুরে এসেছি। কারণ এটা সত্যি, আমি প্রকৃতি আমাকে তার উপরে যাওয়ার সুযোগ দেয়নি। দুবারই আমি ন্যাচারাল ক্যালামিটির জন্য আমি ফিরে আসতে বাধ্য হয়েছি। বেস ক্যাম্পে বেশ কিছুদিন থেকেছি। এভারেস্ট বেস ক্যাম্পে থাকাটাও একটা অভিযান। ওখানে 15-20 দিন থাকা, সেটা প্রথমবার বেশি দিন ছিলাম, পরের বার একটু কম ছিলাম, তো সেটাও একটা অভিযান আমার মনে হয়। এবং মানে এভারেস্ট অভিযান থেকে যে ফিরে আসা, আমাকে বহু মানুষ আহা বেচারা বলে, কারণ আমি দুবার যেহেতু বেস ক্যাম্প থেকে ফিরে এসেছি। কিন্তু আমার নিজেকে একদম মনে হয় না, কারণ আমার মনে হয় সব কিছুর একটা কারণ থাকে। আজকে যদি আমি এইভাবে ফিরে না আসতাম, সেটা আমার সামিট হয়নি, সেটা একটা অন্য ইস্যু। না হলে আমি এই যে সাইকেল নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই, সেটাও হয়তো হতো না। আমাকে সাইকেল দিদি বলে লোকে এখন জানে, আমাকে মাউন্টেনিয়ার হিসেবে লোকে ভুলেই গেছে অনেকেই, যারা পুরনো যারা জানে। তাছাড়া আমাকে সাইকেল দিদি বলেই লোকে এখন জানে। তো সেটা আমার মনে হয় এটাও একটা পাওনা আমার কাছে, অন্য একটা দিক খুলে যাওয়া। আমি মাউন্টেনিং করতে করতে আমি সাইক্লিং করতাম, আমি ইন্ডিয়াতে বহু জায়গায় গিয়েছি, কিন্তু আমি যে বিদেশ যাব সেটা আমি ভাবিনি। এবং 2014 এবং 15 সালে আমার যে টিম, এই অভিযানের কথা বলতে গেলে আমার গলার কাছে একটা কষ্ট দলা হয়ে আসে, কারণ আমরা জানি আমার টিমে গৌতমদা ছিলেন, পরেশদা ছিলেন এবং সুভাষ ছিল। এই যে 3টে মানুষের সাথে আমি সময় কাটিয়েছি বেস ক্যাম্পে, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সেই মানুষগুলো আর নেই। তারা পাহাড়ে রয়ে গেছেন, পাহাড়ে এভারেস্টে ভালোবেসে থেকে গেছেন। এবং গৌতমদা তো ভীষণ গল্প করতে ভালোবাসতেন, গৌতমদা খুব গল্প করতেন এবং বলতেন, লিপি যতবার না হবে আমি আবার আসবো। গৌতমদার মধ্যে এটা একটা ছিল যে যতবার না হবে লিপি আমি আবার আসবো। এবং প্রচুর এত এক্সপিডিশন, বেস ক্যাম্পে বসে গৌতমদার এক্সপিডিশনে গল্প শুনতাম। এবং 2015 যে অ্যাভালান্সে যখন জাস্ট বেঁচে যাই আর কি, ভাবিনি বাঁচবো, এখানে আসার ছিল হয়তো, মানে অনেক কিছু করার ছিল। মানে ঘুরে যখন দেখেছিলাম যে অ্যাভালান্স আসছে, তখন সত্যি ভাবিনি বেঁচে যাব, সম্ভব বেঁচে যাই। এবং সেই যে ধ্বংসস্তূপ দেখি, যে বেস ক্যাম্প দিন দিন ধরে গড়ে ওঠে এবং আমরা ওখানে ছিলাম এতদিন, তারপরে ধ্বংসস্তূপ দেখে যখন ফিরে আসি, ফিরে আসার সময় আমার মনে হয়েছিল, আমি দুবার এলাম, সাগর মাতা আমাকে বেস ক্যাম্পের ওপরে যেতে দিলেন না। সামহাও এটা আমার জন্য নয়, কোথাও একটা থামা উচিত। এবং আমি ওই যখন ফিরে আসি, ফেরিচেতে আমার মনে আছে হেলিকপ্টার আসবে, কোনো এক মাউন্টেনিয়ারেরই হয়তো দেহ রাখা আছে প্লাস্টিকে পেঁচানো, অনেক স্বপ্ন নিয়ে আসা মানুষটা হেলিকপ্টারে বডিটা তুলে নিয়ে যাবে বলে ওখানে দাঁড়িয়ে আছে, মানে রাখা রয়েছে। তো এই সব দেখে আমি সাগর মাতাকে নমস্কার করে ফিরে এসেছিলাম যে এটা আমার জন্য নয়, আমি আর আসবো না। এবং 2016 সালে যখন গৌতম দা, সুনিতা, ওরা যায়, খুব কাছের এরা ছিল, আমাকে প্রচুর বলেছিল। তো আমার মনে হয়েছিল কোথায় থামা উচিত, আমি বলেছিলাম যে আমি আর যাব না। তো আমি আর যাইনি। তারপরে আমি একটু অন্যভাবে দেখা শুরু করেছিলাম। আমি মনে হয়েছিল কিছু একটা করি, এবং যেটা একা করতে চেয়েছিলাম। আমার সব দিন মনে হয় টিমের সাথে যখন যাই তখন নিজেকে অতটা সমৃদ্ধ করি না, কারণ ভীষণ ফলো করি, টিমের একটা সাপোর্ট থাকে। কিন্তু একা গেলে ভালোতেও একা, আবার কিছু কষ্ট হলেও একা হাত পা ছুড়ে কান্নার উপায় থাকে না, এগিয়ে যেতে হয়। তো সেই আমার ইউরোপ যাত্রা 2018-2019 একা আমি 2 মাসের জন্য করে সাইকেলে জিনিসপত্র বেঁধে এই যে ইউরোপ বিদেশ দেখা শুরু করলাম, তার যে একটা আনন্দ, আমি এখন সুযোগ পেলে সাইকেল নিয়েই ঘুরি। আমি বাংলাদেশ গিয়েছি, শ্রীলঙ্কা গিয়েছি, মানে অপেক্ষায় আছি রিটায়ারমেন্টের জন্য, তারপর আবার বেরিয়ে পড়ব।
তো এইটাই আর কি। এবং আমি একটা পুরনো গল্প বলি পাহাড়ের, আমি হয়তো একটু সময় নিচ্ছি। সেটা হলো 2000 সালে আমি আইএমএফের কেদারডম এক্সপিডিশনে গিয়েছিলাম। ওটা উইমেন্স টিমের একটা এক্সপিডিশন ছিল। এবং আমরা যখন তপবনে আমাদের যে ক্যাম্প হয়েছিল, তারপর প্রথম যখন আমরা লোড ফেরির জন্য যাই, প্রথম দিন বোল্ডার জোন পেরোনোর পর আইএমএফ থেকে নেওয়া যে আমাদের স্নো বুট, জাস্ট বোল্ডার জোন পেরিয়ে 100 মিটার আমি স্নোতে চলেছি, আমার একটা জুতো টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, জাস্ট একদম টুকরো টুকরো হয়ে গেল। এরকম ছবি আছে আমার কাছে, টুকরো টুকরো হয়ে যাওয়া জুতো। এবং তখন লোড ফেরির একটা মাঝামাঝি জায়গায় আমাকে আমার যে নারীধামী ছিলেন ওই টিমে, নারীধামী বললেন যে বেটা তুই কী করবি, আমাকে বলতেন বেটা তোকে নিয়ে নিচে যেতে হলে আমাদের একজনকে দিতে হবে, তোর সাথে একজন যাবে, আর আগে তুই যেতে পারবি না, তুই কি এখানে বসে থাকতে পারবি? আমি তখন বললাম আমি পারবো। ওই মাঝ পথে আমার ওই ভাঙা জুতো নিয়ে সকালবেলায় এরকম 9টা নাগাদ বোধহয় হয়েছিল, আমার টিম ওপরে চলে গেল ফেরি করতে, মাল রেখে আসতে, এবং আমি ওখানে বসলাম। ওইটা আমার পাহাড়ের জীবনে একটা অন্য অভিজ্ঞতা। ওই জায়গায় ফাঁকা, চারিদিকে কিছু নেই, হাওয়া পাশ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কে আছে পাশে। আমি সারাদিন ওখানে বসে থাকি। সন্ধ্যাবেলা আমি জাস্ট ওপর দিকে তাকিয়ে বসেছিলাম কখন ওরা নামবে। তো সন্ধ্যাবেলা যখন নেমে আসে তখন একটা আলাদাই, মানে আমার মানুষজন ফিরে আসছে। এবং তারপর বেস ক্যাম্পে ফিরে এসে আমি অন্য একটা বড় স্নোবুট নিয়ে সেটায় আর একটা ক্র্যাম্পন অ্যাড করে আমি ওপরে যাই, সামিট মার্চও করি। কিন্তু যেটা হচ্ছিল সামিটের সময় আমার ক্র্যাম্পনটা আবার গন্ডগোল করে, ওই জুতোর সাথে ক্র্যাম্পনটা গন্ডগোল করায়। আমার টিমের মাঝখানে আমি, সামনের জন যারা যাচ্ছে তাদের পায়ের ছাপে ছাপে আমি ক্র্যাম্পন ছাড়া চলছি, এবং আমার টিমে আরেকজন ছিল যে একটু স্লো ছিল, যার জন্য আমাদের রোপটা একটু স্লো আর সামনের রোপটা একটুখানি এগিয়ে যাচ্ছে। তো এইভাবে জাস্ট সামিটের কাছে, সামনের রোপে সামিটে পৌঁছে গেছে, আমরা এগোবো, সেই সময় স্নো ব্রিজার্ড শুরু হলো। সাংঘাতিক, মানে আমরা সবাই জানি যখন ওই সূচের মতন এসে লাগে, তো আমরা কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে আমাদের টিমটার সামিট হয় না, বাট আমাদের রোপের সামিট হয় না, টিমের সামিট হয়, ফিরে আসি। তো ওই পাহাড়ের একটা দিন আমি যে পাহাড়ে একা বসেছিলাম, আমার মনে হয় সেটা আমাকে অনেক শক্ত করেছে। এবং মানে জীবনে চলতে চলতে আমি একটা মানুষ যে কিনা অ্যাডভেঞ্চার ক্যাম্পে টয়লেটে যেতে হলেও কাউকে বলতাম একটু তুমি দাঁড়াও, সেই মানুষ আমি আজকে জঙ্গলে একা টেন্ট করে থাকি। আমি যখন আমি তো একা যাই সাইকেল নিয়ে। তো এটা আমার মনে হয় একটা জার্নি, যে জার্নিটা আমাদের চলতে থাকে, আমরা প্রতিদিন নিজেকে পরিণত করি। এই এভারেস্ট এক্সপিডিশনে বেস ক্যাম্প থেকে ফিরে আসা আমাকে একটা অন্য মানুষ তৈরি করেছে। তারপর আমার সাইকেল, এবং আমি মাউন্টেনিং না করলেও আমার পাহাড়ের সবাই কিন্তু আমাকে এখনও খুবই ভালোবাসে। এটা একটা পরিবার। এই যে ভালোবাসা পাওয়া সবার থেকে, এটা কিন্তু সবসময় সম্ভব হয় না। সবাইকে থ্যাংক ইউ বলবো এই ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সেফ থাকুন পাহাড়ে, যেটা খুব দরকার। সত্যি প্রকৃতির কাছে আমরা কত কিছু শিখি। এই যেমন সুশান্ত মজুমদার, তিনি ছোটবেলায় কখনো পাহাড় দেখেননি ঠিক, কিন্তু 1991 সালে এভারেস্ট অভিযানের অংশ ছিলেন তিনি। আমি যখন শুরু করেছিলাম, আমি ছোটোবেলায় পাহাড় কখনো দেখিনি, দেখতে যাইও নি। আমি চাকরি পেয়ে পাহাড়টা শুরু করেছিলাম। আমি চাকরি পেয়ে যখন আমি কলিগদের সাথে গৌমুখ ঘুরতে গিয়েছিলাম, সেই আমার প্রথম পাহাড় দেখা, এবং প্রথম হিমালয়ের পাহাড়টা যে, মানে ওটা আমাকে যে কীভাবে মানে অ্যাট্রাক্ট করেছিল, যে এটা এত সুন্দর একটা জায়গা। তো সেইখানে গোমুখের পরে আমি দেখেছি যে কিছু ছেলে মেয়ে পিঠে ব্যাগ নিয়ে আরও দূরে চলে যাচ্ছে। আমি ভাবলাম যে এরা যায় কোথায়, এরা কোথায় যায়? তা সেটার জন্য যখন আমি এসে লালবাবার আশ্রমে এক ভদ্রলোক, এক সাধু থাকতেন, আমাদের কলকাতারই বাসিন্দা, তাকে যখন বললাম যে আমি এরপরে যদি আমি যাব, কিভাবে যাব, বললো তুমি তো প্রথম এসছো না, ওই দেখো ওই টেন্টের মধ্যে দেখেছো একটা, টেন্টটা দেখেছো? ওরা হ্যাঁ দেখেছি। ওর মধ্যে একটা বিদেশি ওই পারে উঠতে গিয়েছিলো, পড়ে গেছে, ওর মারা গেছেন, ওই ওখানে রয়েছে। হ্যাঁ, আজ বিকেল হেলিকপ্টার আসবে, নিয়ে চলে যাবে, তুমি পাহাড়টাকে দেখে যাও। হ্যাঁ হ্যাঁ, গোপাল বলে তুমি আবার আসবে। এই আমার চলা শুরু। আমি কলকাতায় এসে
মনভূষণ নায়কের দপ্তরে খোঁজ নিয়ে গিয়েছিলাম। তারপরে আস্তে করে ক্লাবে ঢোকা, রক ক্লাইম্বিং করা, সেই আমার যাত্রা শুরু। আজকে এভারেস্ট যেতে আমার একটা জিনিস মনে পড়ে, যে আমি যখন এই পাহাড়ে যেতাম, যখন যেতে শুরু করলাম, হ্যাঁ, তখন প্রতি শনি রোববার পিঠে ব্যাগটা নিয়ে অফিসে যেতাম। শনিবার বেরিয়ে চলে যেতাম, ট্রেনেতে চলে যেতাম, ওখানে শুশুনিয়াতে চলে যেতাম। রাত পুরো সকালে 4:30টায় নেমে হেঁটে, ছাতনার থেকে হেঁটে চলে যেতাম শুশুনিয়াতে, প্র্যাকটিস করতাম। ঝরুকে বলতাম ভাতটা রেঁধে রাখবি, আবার ওখান থেকে নেমে খেয়ে দিয়ে আবার হাঁটা শুরু করতাম, আবার ট্রেন ধরে সে অফিসে ডাইরেক্ট। আমাকে বছরের শেষে আমার ম্যানেজার বললেন, তো আপনি কদিন অফিস করলেন, কদিন? যাক, তো সেই চলতে চলতে যখন পাহাড়ে আস্তে আস্তে তারপরে পাহাড়ে ঢুকলাম, বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে গেলাম, এই এক্সপিডিশান করতাম। এবং আমি যখন পিঠে ব্যাগ নিয়ে যখন বেরিয়ে যেতাম, আমার মা এসে গেটে দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ, তাকিয়ে থাকতো যে ছেলেটা যাচ্ছে কোথায়। সেই চোখ, আজকে আমি সংসার করে বুঝি সেই চোখের অনেক মানে আছে। একটা ছেলে বহুদিনের জন্য কোথায় চলে যাচ্ছে কিছু না বলে। আর আমার একটা থিওরি ছিল, তুমি ঘর ছাড়বে তো ঘর ভুলবে, তাহলে তোমার ফেরার চান্সটা অনেক বেশি। বাইরে গিয়ে ঘরের কথা মনে পড়লে পরে তোমার ওখানে তোমার মনটা ঘরের দিকে টান চলে আসবে, তোমার বিপদ ঘটাবে। আমি ঘর ভুলে যেতাম, কিন্তু আমি যখন পাহাড় থেকে ফিরতাম তখন আমি বলতাম আমি আর থাকবো না, আমি ঘরেই যাব, আমি ঘরেই ফিরবো। তুমি যে কোনো ট্রেনের বন্দোবস্ত করে আমি ঘরেই ফিরবো। তো সেই যখন এরকম যেতাম, আমার পাড়ার ছেলেরা এসে বলতো, তোকে না মেরে ঠ্যাং খোঁড়া করে দেবো, পাবড়া মেরে তোকে ঠ্যাং খোঁড়া করে তো বেরিয়ে যাস। মা চিন্তা করে বুঝিস না। কি আশ্চর্য, এই এভারেস্টে কি টান, কি মহিমা। যখন 1991 এভারেস্টে যখন চান্স পেলাম, পেপারে যখন ছবি উঠে বেরোলো, ওই যারা আমার মেরে ঠ্যাং ভেঙে দিত তারাই ফুলমালা নিয়ে এসছে আমাকে, তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছো। আমি যাত্রাই ইকিরে বাবা, এই বললো মেরে ঠ্যাং খোঁড়া দেবে, এক এভারেস্টে আমার কোথায় নিয়ে চলে গেলো, আর ঠ্যাং কিচ্ছু ভাঙছে না কেউ। তুমি এখানে চলো, এখানে দাঁড়াও, এখানে কথা বলো, আচ্ছা। তার মানে এভারেস্টের একটা আলাদা মাহাত্ম্য আছে, যা মাউন্টেনিয়ারদের টানে, এবং সাধারণ লোক যারা জানেন তাদেরকেও একটা আলাদা মাত্রায়, সেই লোকটা যে আলাদা মাত্রায়, তারাও বোধহয় ভাবতে শুরু করেন। তো সেই মাত্রায় যখন ভাবতে শুরু করে, সেখানেও আপনার একটা, যারা এভারেস্টে যান, এভারেস্টের যে উচ্চতায় যারা যান, উচ্চতার সমাজের জীবনে অনেক মানে আছে। সেই উচ্চতাটায় যারা পৌঁছন, তাদের সেই মানসিক উচ্চতাটা যেন থাকে, সেইটা ভীষণভাবে প্রয়োজন। যে সবাইকে নিয়ে চলা, পাহাড়ের পথে সবাইকে নিয়ে ভাবনার, সেটা আমার ভাবা উচিত। আর আজকে এভারেস্টের দিনে আরেকটা কথা আমাকে না বললেই নয়, যেটা আমাকে ভীষণভাবে তাড়া করে বেড়ায়, সেটা হচ্ছে বরুণ। 1991 বরুণ, যে বরুণ আমার সাথে বেসিক মাউন্টেনিং কোর্স করেছিল, এবং চাবুকের মতো যে একটা ছেলে দৌড়ে বেড়াতো, আমার সামনে যেত, জামিত আমার বলতো, আরে টাট্টুর মতো তুই চলে যাচ্ছিস। সেই বরুণ যখন এভারেস্ট এক্সপিডিশনের কন্ডিশনিং ক্যাম্পে যখন আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমার হঠাৎ চলা দেখে সন্দেহ হলো যে এই বরুণ তো সেই বরুণ নয় যে বরুণকে আমি পাহাড়ে দেখেছি। বরুণের চলার মধ্যে কোথায় যেন একটা গতিটা স্লথ হয়ে গেছে। আমি বরুণকে ক্যাম্পে পৌঁছতেই ওর পেছনে কলারটা চেপে ধরে, মানে তুই সেই এদিকায়, তুই আমাকে সত্যি কথা বল, তোর কী হয়েছে। না, সমাজে কিচ্ছু হয়নি, মানে একদম বাজে কথা বলবি না, তোর কী হয়েছে বল, তোকে তো আমি এরকম দেখিনি। ও তারপরে যেটা বললো যে ওর কোন রক ক্লাইম্বিং বিভিন্ন ক্লাবের হয়ে বিভিন্ন লোক যায়, বিভিন্ন ট্রেনিংয়েতে যায়, সেখানে পড়ে ইনজুরি হয়েছিল, এবং সে ভুরি পেইন কিলার ট্যাবলেট খেয়েছিল। আমি বললাম, তুই কলকাতা আসতে পারলি না, একটু বলতে পারলি না আমাদের? শোনা, তোমার পায়ে পড়ি, শোনা, তোমার পায়ে পড়ি, তুমি এটা নিয়ে আর কিছু বলো না, তাহলে আমি এভারেস্টে চান্স পাবো না। আমি সেদিনকে এভারেস্ট একটা ছেলে চান্স পাবে, একটা আরতি,
একটা কম্পিটিশন চলছে, একটা এভারেস্ট, একটা পাহাড়িদের কাছে একটা আলাদা মাত্রা। সে এভারেস্টে আরোহণ করবে, তার এভারেস্টের সুযোগ পেয়ে যে আরোহণ করবে, সেই মাত্রাটায় সে নিজেকে পৌঁছে নিয়ে যাবে। এই যে আরতিটা, আমি সেখানে পরাজিত হয়ে গেলাম, আমি চেপে গেলাম। সেই বরুণকে যখন নামিয়ে নিয়ে চলে যাচ্ছে, পরের দিন কয়েকটা দিন পরে যখন এই ব্যাপারটা পালমোনারি এডিমা আক্রান্ত হলে যখন তাকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমাকে চিৎকার করে বলছে, সন্ধ্যা তুমি আমাকে আটকাও, সন্ধ্যা তুমি আমাকে আটকাও, আমাকে ওরা নিয়ে চলে যাচ্ছে, আমাকে ওরা এভারেস্টে উঠতে দেবে না। আজকে আমি এভারেস্টের কথা যখন বলি দাঁড়িয়ে, আমি বরুণকে আমি ভুলতে পারি না। আমি মনে করি যে আজও মনে করি, আমার নিজেকে কখনো কখনো দোষী মনে হয় যে সেদিনকে বরুণকে যদি জোর করে আটকে দিতে পারতাম, এভারেস্ট কি জীবন থেকেও বড়? জীবনটা তো সবচেয়ে আগে। পাহাড়ে গিয়ে পাহাড়ে হারিয়ে যাওয়াটা ওটা পাহাড়িয়ার লক্ষণ নয়। পাহাড়টাকে জয় করা যায় না, পাহাড়ের শীর্ষে আরোহণ করে একটা মাত্রায় নিজেকে পৌঁছে নিয়ে যেতে হয়, এবং সেটা নিচে এসে সবাইকে গল্প করে তাকে আনন্দ দান করতে হয়। এটাই পাহাড়িয়ার জীবন, এটাই আমাদের শিক্ষা। নমস্কার। সুশান্ত মজুমদারের এই গল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন রাজশেখর ঘোষ। সুশান্ত যেখান থেকে শেষ করলো, আমি ওখান থেকে শুরু করি, বরুণকে দিয়েই শুরু করি। কারণ বরুণ আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে। প্রথম কথা, বরুণ এই এভারেস্টের যখন সিলেকশন হয়, ওরা তখন ওই শুশুনিয়া, জয়চণ্ডী এইসব জায়গায় ওর বাড়ি ছিল রূপনারায়ণপুরে। তো ওখান থেকে প্র্যাকটিসে যেত এবং প্রচুর প্র্যাকটিস করতো তখন। তো সেরকমই একটা প্র্যাকটিসে গিয়ে ও যখন র্যাপলিং করে নামছে আমাদের শুশুনিয়া লং ফেসে, তো এত দ্রুত নামতে গিয়ে তলাতে একটা ছোট্ট পাথর পড়ে গেছিলো পায়ের গোড়ালির তলায়, এবং সেই পাথরটাই ওর একটা হেয়ার ক্র্যাক করে দেয়। এবং সেই হেয়ার ক্র্যাকটা পরবর্তীকালে খুব যন্ত্রণাদায়ক হয় ওর কাছে। তো ও আমাদের খুব ভালো বন্ধু ছিল, মানে আমার এবং রিতার। আমরা হামেশাই রূপনারায়ণপুরে যেতাম, ওর বাড়িতে থাকতাম, প্র্যাকটিসে যেতাম বিভিন্ন জায়গায়। তো ওকে এনে তখন NIOH, মানে ন্যাশনাল অর্থোপেডিক অফ হ্যান্ডিক্যাপ্ট, ও তো ওখানে দেখাতে আসতো এবং দেখাতো, আপ্রাণ চেষ্টা করতো ওটাকে ঠিক করে নিয়ে যাওয়ার, কিন্তু সম্ভব হয়নি। মানে আমাদের যে টাইম ছিল সেই টাইমের মধ্যে সম্ভব হয়নি। তো ওই নিয়ে এক্সপিডিশান গেছিলো আর কি। ওই পায়ে ব্যথাটা ওর ছিল, ওই যন্ত্রণাটা ওর ছিল। নইলে ওর মতো ছেলে মানে এক্সপিডিশানে অংশগ্রহণ করতে পারবে না বা থাকবে না, এটা আমরা তখন ভাবতেই পারতাম না। এবং নট অনলি দ্যাট, ওর যা ক্রিয়েটিভিটি ছিল তখন, ও তখন রূপনারায়ণপুরে বা চিত্তরঞ্জন লোকোমোটিভে ওর অবাধ গতি ছিল। তো পিটন থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস ও নিজের হাতে তৈরি করতো ওইখানে গিয়ে আর কি। তো ওকে এতই ভালোবাসতো যে ওর মানে অবলীলাক্রমে ওই লোকোমোটিভের ভিতর ঢুকে যেত এবং বিভিন্ন রকম আইটেম দিয়ে বিভিন্ন রকম ইকুইপমেন্ট বানাবার চেষ্টা করতো। যাই হোক, তো এবার যেটা হয়েছিল এভারেস্টের সময় আর কি, মানে আমাদের সিলেকশনের সময়, আমরা সিলেকশনের সময় প্রথম জানলাম যে পাহাড়ে কম্পিটিশান আছে। তার আগে পর্যন্ত পাহাড়ে যে কম্পিটিশান আছে এই উপলব্ধি আমাদের মধ্যে ছিল না। আমরা যদি ভুল না করি, আমরা টোটাল ছিলাম বোধহয় 33 জন, তার মধ্যে থেকে 7 জনকে নেওয়া হবে। সুতরাং কী পরিমাণ কম্পিটিশান ছিল সেটা ভাবাই যেতে পারে। এবং বরুণের যেদিনকে মারা যায়, মানে বরুণ যেদিন মারা যায়, মানে আমাদের সেদিনকে উপরে সামিটে যাওয়ার কথা। যদি ভুল হয় একটু বলতে পারি, পুরোনো ঘটনা মনে নেই আর কি। তো সামিটে যাওয়ার কথা আমাদের, হ্যাঁ আমি বলছি সামিটে যাওয়ার কথা। আমরা সামিটে বেরোচ্ছি যখন, তো বরুণ আমার পাশেই শুতো, আরেকজন ছিল আসানসোলের, আমার নামটা মনে আসছে না। তো দুজন আমরা পাশাপাশি শুতাম, বরুণ মধ্যখানে, আমরা দুজন পাশাপাশি শুতাম। তো বরুণের তখন প্রচণ্ড শরীর খারাপ, যেটা আমরা বুঝতে পারি আর কি, হেডেক, ভমিটিং টেন্ডেন্সি এগুলো। তো আমরা এটা নিচে আমাদের টিমে ডাক্তার ছিল, তো ডাক্তারকেও আমরা একটা অ্যালার্ট করে গেছিলাম যে এরকম অবস্থা। তো যাই হোক, ডাক্তার বলেছিল যে না, বরুণ থাকবে তাহলে। তো সেই এক্সপিডিশনে বরুণ, আমরা যখন সামিটের দিকে যাই তখন বরুণ যায়নি আর কি, মানে প্রি এভারেস্ট এক্সপিডিশনে। এবার আমরা যখন খবর পেলাম তখন নিচে এসে দেখি বরুণের খুবই বাজে অবস্থা, এবং আমরা তখন ডিসিশন নিতে পারছিলাম না। মানে যারা নিচে ছিলেন তারা হয়তো ডিসিশন নিতে পারেনি কী করবেন, কারণ তখন আমাদের পুরো দায়িত্বে ছিলেন নিমাতাশি। HMI থেকে আমাদের পুরো টিমটাকে মানে সিলেকশনের জন্য ওদের উপর ভার ছিল। তো নিমাতাশি তখন দায়িত্বে ছিলেন। তো নিমাতাশি যতক্ষণ না আসছে মনে হয় ডিসিশন নেওয়ার উপায় ছিল না। তো সেই নিমাতাশি আসার পরেই ডিসিশন হয় যে তাকে নিচে নামানো হবে, এবং নিমাতাশি নিজে এবং সাথে কিছু পোর্টার দিয়ে তাকে নামানো হয়।
এই অবধি ছিল বরুণের গল্প। তারপরের গল্পটা তারও মানে বেদনাদায়ক, সেটা নাই বলা ভালো আর কি। যাই হোক, তো পরবর্তীকালে এভারেস্টে যখন আমরা যাই, এই বরুণের ভাই তরুণ এসছিল এয়ারপোর্টে, তো ওর অস্থি দিয়ে গেছিলো এবং সেই অস্থি আমি ক্যারি করেছিলাম। যে ওর মার একটা আবদার ছিল যে বরুণ তো যেতে পারলো না, কিন্তু ওর অস্থিটা যতদূর পারবে তুমি ওইটা রেখে আসবে। তো সেই অস্থিটা আমাকে দিয়েছিল, আমি নিয়ে গেছিলাম। তা একদিন একটু নিচে এসে মুখরোচক খাবার খাওয়াতে হবে, তো ওর উপরে দায়িত্ব পড়লো যে খাবার বানাবার। তো বেশ ছোট ছোট এরকম টিন ছিল, সেই টিনগুলো থেকে ও আমাদের সবাইকে সরিয়ে দিল, কিচেন থেকে সবাইকে বললো যে তোমরা চলে যাও, খাবার বানাবার দায়িত্ব যখন দিয়েছো খাবার বানাবো আমি। তো টিন ফুটের মধ্যে টিনের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে বার করলো, করে সেটা দিয়ে বড়া বানালো। বড়া বানিয়ে এবার সেটার একটা ডালনা মতো করে, মানে অসাধারণ সুন্দর হয়েছিল। মানে ওর ভাগে কিছু জোটেনি। মানে লাস্টে যখন ও খাচ্ছে তখন যে ডেচকিটারে রান্না করেছিল সেই ডেচকিটা এখন দু পায়ের মধ্যে ধরে আর ওর মধ্যে ভাত দিয়ে মেখে খাচ্ছে, মানে ওর কপালেই জোটেনি আর কি। এবার যখন খাওয়া দাওয়া হয়ে গেল তখন আমরা জানতে পারলাম ওই টিনগুলো সব বিফের ছিল আর কি। তো যাই হোক, সেখানে অনেকে ব্রাহ্মণ হয়তো ছিল, কিন্তু সবাই খেয়ে নিয়েছিল আর কি। তো সেই পর্ন বিফ ছিল, যাই হোক ইট মে বি। হ্যাঁ, তো ওর সেরকম হ্যাঁ, তো ভালো রাঁধতে পারে, এটাও একটা ওর পরিচয় ছিল তখন। আর একটা গল্প বলি এভারেস্টের সময় যেটা হয়েছিল আমাদের 91-এ। আমাদের সবাই জানেন এভারেস্ট অ্যাবান্ডন হয়েছিল কেন আর কি। 100 কিলোমিটার পার আওয়ার এয়ার ভেলোসিটি ছিল, -33 প্রায় টেম্পারেচার ছিল। তা আমরা যখন উপর থেকে ফিরে আসি যখন, নিচে দেখছি অসংখ্য টেন্ট, প্রায় 300-350 টেন্ট আর কি। তো তখন একটা ক্যানাডিয়ান টিম অলরেডি ওরা ক্লাইম্ব করছে আর কি নর্থ ফেস দিয়ে। তো তাদের মানে যারা সহযোগী, মানে ওদের যারা ডোনেশন করেছে বা করেছে, তারা সমস্ত নিয়ে আসে ওরা ওরকমভাবে, এবং ওরা ওরকম গ্রুপে এক একটা টেন্টে 2জন 3জন বা 1জন করে থাকে আর কি। যে যার মতো আবার টেন্ট গোটাবে, ওখান থেকে চলে যাবে, এরকম একটা পরিস্থিতি। তা আমাদের সাথে যে লিয়াজও ছিল ঝাং আর কি, তো তাকে আমরা খুঁজে পাচ্ছি না, সে কোথায় গেল। মানে অত টেন্টের মধ্যে লিয়াজার যে টেন্ট ছিল ছোট্ট একটা টেন্ট ছিল, কিন্তু ওই যে হাওয়া চলেছে তারপরে যে লিয়াজও কোথায় গেল খুঁজে পাচ্ছি না। তারপরে এসে আমাদের নিচে যে লিডার প্রাণেশদাকে জিজ্ঞেস করলাম যে ওই ঝাং কোথায় গেল। ঝাং খুব মজার লোক ছিল আর কি, কথা বলতো না কিন্তু পিছনে লাগতাম আমরা খুব। তো ভাষার তো সমস্যা ছিল, যেটুখানি পারতাম পিছনে লাগতাম আর কি। তো ঝাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদের ওই সময় মেস ট্রেন নিয়ে যাওয়া হয়েছিল, বড় বড় মেস ট্রেন ছিল। তো ঝাং ওই যে যখন ওরকম হাওয়া চলছিল, ওর ওই ছোটো ট্রেনটা একটা বড় মেস ট্রেনের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। এবার ওর মধ্যেই থেকে যেত আর কি। ও আর ওই ট্রেনটা মানে হাওয়া কমে যাওয়ার পরে ও ট্রেনটার বাইরে বের করেনি, ওই বড় ট্রেনটার মধ্যেই ট্রেনটাকে নিয়ে রেখে দিয়েছিল। তো এরকম বহু ছোটোখাটো গল্প আমাদের ওই এভারেস্ট এক্সপিডিশনে ছিল আর কি। আর আমাদের ফিরে আসাটা ছিল সবচেয়ে প্যাথেটিক আর কি। মানে ফিরে আসার যেটা হয়েছিল আমাদের ওইখানে, মানে আমাদের তখন প্রচণ্ড ফান্ডের ক্রাইসিস ছিল আর কি। মানে তখন আমাদের 3টে প্রাইম মিনিস্টার প্রায় চেঞ্জ হয়ে যায়, ভারতের ঘরে কোনো ডলারে ছিল না আর কি। মানে তা আমাদের ওইখানে যেটা হলো, যখন ফিরে আসলাম আমরা শুনলাম যে আমাদের এই ঝাঙ্গু চেকপোস্ট ক্রস করতে দেওয়া হবে না, কারণ আমাদের যে ফিনান্সিয়াল ডিউজ আছে আর কি, সেগুলো না মেটানো হলে ঝাঙ্গু ক্রস করতে দেওয়া হবে না। তা আমরা ভাবলাম, তো মানে তখন বিধ্বস্ত আর কি, মোটামুটি ফেরার পথে আর কি। তো হঠাৎ এরকম যখন আমরা খুব চিন্তা করছি, হঠাৎ করে খবরে আসলো না ক্লিয়ার হয়ে গেছে। তো এই ক্লিয়ার হওয়া আর এই পারমিশন পাওয়ার যে ভদ্রলোক ছিলেন আর কি, সেই ভদ্রলোক আজকে নেই, সমীর রায়। তো উনি একটা অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, যার জন্য আমাদের হয়তো 91-এর এভারেস্টটা হয়েছিল। কিন্তু সেই সময়টা ছিল ভুল, সেই সময়টা বা সেই রুটটা ছিল যেটা আমাদের ছিল গ্রেট কুলওয়ার রুট, সেই রুটটাও ছিল যথেষ্ট টাফ আর কি। তো সেই হিসেবে হয়তো খুব শক্ত চ্যালেঞ্জের মধ্যে আমরা গেছিলাম, তো হয়নি, তার জন্য আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু হলে পরে বেশি আনন্দ পেতাম। বাস, ধন্যবাদ, থ্যাংক ইউ। চলতে চলতে আমরা প্রায় অনুষ্ঠানের একদম শেষ লগ্নে। অনেক পাহাড়ের কথা, আরও এক পাহাড়ের কথা শোনালেন মলয় মুখার্জি। 2016 সালে এভারেস্ট জয় করেছেন তিনি। গৌতম দা অনেক কথা বলল, অনেক কিছু শুনলাম। আমি একটা ছোট্ট মজার কথা বলবো। আমরা 5 জন সদস্য যখন যে বছর এভারেস্ট গিয়েছিলাম, 2015 সালে তো হয়নি, আপনারা জানেন, লিপিদি ছিলেন সেই সময়, আরও অনেকে ছিলেন এখানে
কিরণদাও বসে আছে, কিরণ পাত্র, উনিও বেস ক্যাম্প মেম্বার ছিলেন, তাকে অনেকে ছিলেন। তো 2016 সালে যখন যাই, তখন একটা হোটেলে রাত্রিবেলা, প্রতি জায়গাতেই তো হোটেল আছে বেস ক্যাম্পের রাস্তায়, তো আমার মনে আছে হোটেল ওম কৈলাস বলে একটা হোটেল, সেই ওম কৈলাস হোটেলে খুব বিখ্যাত একজন পর্বতারোহীকে আমরা দেখেছিলাম। সেই মানুষটির নাম হচ্ছে কর্ণা রাঙ্কার। তো আমি তো সেরকমভাবে জানতাম না, কেন অতটা পাহাড় নিয়ে সেইভাবে পড়াশোনা করি না, যেটা সত্যরূপ সিদ্ধান্ত করে। তো আমার বন্ধুবরটি বললেন ইনি কর্ণা রাঙ্কার। তো যাই হোক, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে। তো আমরা খেতে বসেছি, সেই টেবিলে এক ভদ্রলোক, এক বিদেশি ভদ্রলোক, তার খাবারটি তো আড্ডা তো হচ্ছে যেরকম হয়, ঠিক আছে। তো অনেকটা খাবার সে খায়নি, ছেড়ে দিয়ে উঠে যায়। তো অদ্ভুতভাবে তা শত্রু বলে, খাবারটা এরকম নষ্ট হবে, এতটা দামি খাবার, মলাদা খেয়ে নি, বুঝেছো। তো তখন এরকম ক্যামেরা ট্যামেরা ছিল না। আমি 10 বছর আগে, আমরা তো 10 বছর হলো এবছর এভারেস্ট আরোহণের। তো আমরা দুজনে বেমালুম খেয়ে নিলাম ঘটনাচক্রে, ঠিক আছে। খেয়ে নেবার পরে হোটেল কর্তৃপক্ষ যারা এই কাজটা করছেন, ওখানকার ব্যবস্থাপনায় রয়েছেন, তারা দেখেছে প্লেটে খাবার ছিল, কিন্তু খাবারটা কোথায় গেল। তো এরা মজার ঘটনা ঘটে। আর খাওয়া থেকে বলছি যে আজকে এই যে এখানে পার্থ, আমাদের জুনিয়র যে ছেলে মেয়েরা আছে এবং সিনিয়ররা, সন্তোষীদি, আরও অনেকে, ডেভিডদার ছেলে, আরও অনেকে আছে, তো সবাইকার নাম নিতে পারলাম না। দুপুর থেকে এসে স্যান্ডউইচগুলো বানাচ্ছিলেন, তার প্রসেস করছিলেন ঝরু কাকা। কিন্তু শুশুনিয়া থেকে আপনারা যে প্যানাটা খাচ্ছেন, সেটা কিন্তু ঝরু কাকা পাঠিয়েছে। হ্যাঁ, তো এগুলো একটু ছুঁয়ে যাওয়া উচিত। এভারেস্ট নিয়ে অনেক গল্প থাকবে, অনেক কিছু থাকুক। আমি খুব বেশি এভারেস্ট নিয়ে জানি না। আমি গিয়েছি ঠিকই, আমি ভ্রমণ ভালোবাসি। মাঠা পাহাড়ে গিয়েও আমি আনন্দ পাই, এভারেস্টেও আনন্দ পাই, আমি মন্দিরে গিয়েও আনন্দ পাই। যখন কোনো মানুষের কিছু দরকার পড়ে, হঠাৎ করে ফোন করে বলে, মলয় গালার পুতুল কোথায় পাও করে, আমি বলি তুমি মেদিনীপুরের ওই গ্রামটায় চলে যাও। তো আমি এই ব্যাপারটা বেশি ভালোবাসি। আপনারা ছাদে আসুন, আমরা তো প্রতি বুধবার বসি। কোনো মাতব্বর নই, আমি একদম মাতব্বরি করি না, কিন্তু একদম মাতব্বরি করি না, ভাববেন না এভারেস্ট চলেছে খুব মাতব্বর হয়ে পড়েছে, একদম করি না। আপনারা আসুন, জুনিয়র ছেলেমেয়েরা, সিনিয়ররা সবাই আসুক, ভালো লাগবে। আর তো আলাদা করে কিছু বলার নেই। আমি অরুণদাকে বলবো, ওই যে বললাম যে সময় নিয়মে বাঁধা। ও একটা ঘটনা ছোট বলে দিই, আপনাদের শুরুর দিকের এভারেস্ট অভিযাত্রী রাজুদা আছেন, শ্যামলদা আছে, আপনারা যে গ্রেট কুলারের কথা বললেন, আপনাদের ভালো লাগবে একটা কথা শুনলে। 1984-এ অস্ট্রেলিয়ান টিম যে রুট দিয়ে ক্লাইম্ব করেছিল, সেই টিমের অত্যন্ত নির্ভরযোগ্য ক্লাইম্বার, উনি কিন্তু আরোহণ করতে পারেননি। সেই টিমের অত্যন্ত নির্ভরযোগ্য ক্লাইম্বার ভদ্রলোকের নাম হচ্ছে জিওফে ব্যাট্রাম। এই জিওফে ব্যাট্রাম 1984-এর ইকুইপমেন্টস কিন্তু আমাকে দিয়েছে। আমি একটা ছোট্ট সংগ্রহশালা করার চেষ্টা করে যাচ্ছি সেই অভিযানে। তো আমার কাছে জীবনের প্রাপ্তি এইটা। আর কর্নেল প্রেমচাঁদও দিয়েছে, তো চেষ্টা করছি। ওটা কিন্তু আমার না, ওটা সবার জন্য। এখানে জুনিয়র ছেলেরাই বসে আছে, অঙ্কিত ওই বসে আছে, মধুশ্রী হয়তো আরও এখানে আছে। ওরা জানে রাত্রির কাটালে ওখানে কোনো মানুষ বিপদে পড়লেও হাওড়ার ওই ঘরটা তাদের স্নান হয়ে থাকে। হ্যাঁ, কিরণদাও জানে, তার অনেক বদান্যতায় ওই জিনিসটা গড়ে উঠেছে। তো রাজুদা শুনলে ভালো লাগলো নিশ্চয়ই, যে 1984-এর তাদের ব্যবহার করা জুমার এবং পিটন আমাকে দিয়েছে। এরকম নয় বললাম দিয়েছে বলে নয়, লিখে দিয়েছে এবং একটি বইও দিয়েছে আমাকে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি একটু অরুণদাকে দেখে নেব, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, ওটা বলে দেবো, সরি অরুণদা 1 মিনিট। আচ্ছা, একটা কথা একটু বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মানে আমরা তো অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের যে 3 জন বঙ্গ সন্তান এবারে আরোহণ করেছেন। যে 2বার করেছে লক্ষ্মীকান্ত, অনন্ত তাদের ক্লাবের ছেলে, মাউন্টেন কোয়েস্ট ক্যালকাটা, কলকাতা পুলিশের কর্মচারী, এবং তার সাথে শুভম আমাদের হিন্দ মোটরের, ওর সাথে যোগাযোগ আছে, ফোন করেছিলাম, ওই ব্যক্তিগত কারণে আসতে পারেনি। কিন্তু আরেকজনের কথা আমি বলছি, দিদি তুমি ছবিটা প্লিজ বের করো, আমি তো মিস করে গিয়েছিলাম। দিদির ছাত্রী, মানে মিতাদির ছাত্রী, মিতাদি আমাকে বলবো ছবিটা আনতে। সেটা হচ্ছে মুনমুন দিদি, একটুখানি ওনার সম্বন্ধে বলবেন, তারপর জাস্ট একবার ছুঁয়ে যাওয়া। এই মেয়েটি বিএসএফ থেকে, বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে গিয়েছিলেন এবং দিদির ছাত্রী, আমরা তাকে চিনি ব্যক্তিগতভাবে। তো একটা তাকে ধন্যবাদ জানিয়ে একটা পোস্টার আমাদের আছে, হ্যাঁ, সেইটা নিয়ে একটা জাস্ট আমি দিদিকে বলবো।
এই ছবিটা অন্তত একটু তুলে রাখো কেউ, না তুমি দাঁড়াও না, এখানে দাঁড়াও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো জাস্ট আমাদেরই বাংলার মেয়ে সে আরোহণ করেছে এবং আমরা পৌঁছে দিতে চাই যে এতগুলো মানুষের ভালোবাসা আগামী দিনে সে আরও উঁচু মানে অনেক শৃঙ্গ সে আরোহণ করবে। তো এই হচ্ছে মুনমুন। তুমি একটু জাস্ট বলে দাও মুনমুন ঘোষ সম্বন্ধে জাস্ট 2 কথা, তারপর তুমি বলে দেবে প্লিজ। মুনমুন ঘোষ সে হচ্ছে আমার ছাত্রী, মানে এনসিসি ক্যাডেট ছিল, সেইখান থেকে আমি ওকে ট্রেনিং দিয়েছি। আর ও 2021-এ বিএসএফে জয়েন করেছে অ্যাজ এ কনস্টেবল। আর সেই বছর থেকেই ওদের বিএসএফে একটা নতুন গার্লস টিম মাউন্টেনিংয়ের জন্য ফর্ম করা হয়। তো এইবার মানে পরপর 21, 22, 23, 24-এ অনেকগুলো পিক ওরা ক্লাইম্ব করেছে। আর অনেকগুলো পিক ক্লাইম্ব করেছে। তো এইবার ওদের 25-এ করার কথা ছিল, কিন্তু এবার 25-এ হয়নি, কিন্তু 2026-এ সেই জন্য এভারেস্ট ক্লাইম্বার 4টে মেয়ে করেছে। মানে 2জন লাদাখের মেয়ে ছিল, একজন উত্তরাখণ্ডের মেয়ে, আর একজন আমাদের বেঙ্গলি মুনমুন ঘোষ। তো সেই জন্য মানে আমি খুবই গর্বিত ওর জন্য। ও এখনও লুকলাতেই আছে, ওর আসতে একটু টাইম লাগবে, কারণ ওদের অর্ডার সেরকমভাবে ওকে চলতে হবে। ওদের দিল্লিতে ফ্ল্যাগ ইন সেরিমনি হবে, তারপরও কলকাতায় আসবে। কলকাতায় আসলে আমি সবাইকে ইনভাইট করব ওকে কিছু মানে অভিনন্দন জানানোর জন্য। তো যখন আসবে তখন করবো। তো এখন তো উপস্থিত ও নেই, সেই জন্য ওর ছবিটা দিয়েই আমি একটা ছবি তুলতে চাই। এরপর অনুষ্ঠানের শেষ বক্তা অরুণ চক্রবর্তীর কথায় উঠে এলো সেই ছাদের আড্ডার প্রসঙ্গই। উদ্যোক্তা প্রশান্ত বর্মন আজকে আমাদের মধ্যে নেই। আমি, প্রশান্ত বর্মন, সুবীর, আরও 4-5 জন ছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা গৌতম, হ্যাঁ, তারপরে আমরা আস্তে আস্তে অনেকে মিলে, এখন তো দেবু টেবু ওরাও মাঝে মাঝে আসে, এসে এই আড্ডায় যোগ দেয়। আর আমাদের মধ্যে এখানে ছিল অমিয়দা, মারা গেছেন। নায়কদা এখনও আসেন প্রত্যেক বুধবার, আজকে উনি দেশের বাড়িতে গেছেন বলে আসতে পারেনি। তো আমাদের এই ছাদের আড্ডা থেকে আমরাই ঠিক করেছিলাম যে এই দিবসটা পালন করব, এবং আপনাদের পূর্ণ সহযোগিতায় আমরা এই আজকে 7 বছরে পড়লাম। আগামী দিনেও আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাব। হ্যাঁ, আপনাদের সবার সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ আমাদের এই আড্ডায় উপস্থিত হওয়ার জন্য। ছাদের আড্ডাটা বেঁচে থাকুক। সবাই বুধবার সন্ধ্যাবেলা করে আসলে খুব ভালো লাগবে। আর আমার একদম প্রাণের কথা, স্যান্টো এখানে এসছে, এতে আমি খুব আনন্দ পেয়েছি। এটা হচ্ছে আমার একদম খুব প্রাণের কথা আর কি। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। আমাদের আড্ডা আজকে এখানেই শেষ হলো। এবার নিজেরা একটু গল্প করতে পারবো। এই বছরের মতো ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে 2026 উপলক্ষে ছাদের আড্ডার বিশেষ আড্ডা এখানেই শেষ। কিন্তু বিষয় যেখানে পাহাড়, সেখানে একসন্ধে কি আর সব গল্প বলে নেওয়া যায়? পাহাড় মনস্ক মানুষেরা একে অন্যকে ঘিরে তাই চালাতে লাগলেন ওই শেষ বেলার গল্পটুকু, যেটুকু নিয়ে তারা সবাই বাড়ি ফিরবেন। অনুষ্ঠানের রেশ রয়ে গেল আমাদের সবার মধ্যে। আবারও হয়তো আমাদের সবার একসাথে দেখা হবে নতুন কোনো পাহাড়ের গল্প নিয়ে, নতুন কোনো দিনে, নতুন কোনো অবসরে। রেখে গেলাম ছাদের আড্ডার শেষ বেলার টুকরো কিছু কোলাজ। পরে